আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো তোমরা। অ্যাসপেক্ট সিরিজের আমাদের পাবলিক গ্রুপের অনলাইন লেকচারে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। উই আর লাইভ। আমাদের লাইভে কথা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু জানিয়ে দাও, তাহলে আমাদের ক্লাসটা শুরু করতে আমাদের জন্য সুবিধা হবে। কে কে ক্লাসে উপস্থিত হয়েছ তোমরা আমাদেরকে জানিয়ে দাও, তাহলে আমাদের ক্লাসটা শুরু করতে সুবিধা হবে। প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করতে পারছি এবং আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে। আমার কথা যদি স্পষ্ট শুনতে পাও তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমার কথা যদি তোমরা স্পষ্ট শুনতে পাও তাহলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, এবং ভিডিও যদি ঠিকঠাক দেখা যায় সব কিছু, তারপরও আমাকে একটু জানাও। তাহলে আমরা তোমাদের ক্লাসটা শুরু করে দিব। আজকে চমৎকার একটা ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা। আমাদের গ্রাফ নিয়ে সকলেরই অনেক অনেক সমস্যা থাকে। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা আজকে কিছু স্লাইড তৈরি করেছি তোমাদের জন্য, যেই স্লাইডগুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে চমৎকার একটা ক্লাস উপহার দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ক্লাস করছো, অনেকেই উপস্থিত হয়েছ। আমাকে একটু বলতে হবে তোমাদেরকে যে আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এবং ভিডিও যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। চমৎকার একটা সেশন হতে যাচ্ছে তোমাদের জন্য। আসলে এমন সেশন আমি তোমাদের সামনে আমরা নিব, সেটার চিন্তা ভাবনা আমরা অনেক দিন ধরেই করিনি। যাই হোক, আমরা ক্লাসে উপস্থিত হয়েছি তোমাদের জন্য। আমাদের এই ক্লাসে তোমরা যারা উপস্থিত হয়েছো আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। খুব চমৎকার, খুব প্রাণবন্ত একটা ক্লাস হবে, এবং ক্লাস শেষ হলে আসলে তোমরা বুঝতে পারবা যে তোমরা গ্রাফের সাথে কথা বলতে পারবা। এটা আমার অন্তত বিশ্বাস যে তোমরা গ্রাফের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা আজকে তোমাদেরকে সেই জিনিসটা শিখাবো। কিছু আগুন কনসেপ্ট আছে, কিছু কিলার কনসেপ্ট আছে, সব কনসেপ্ট নিয়েই তোমাদের সাথে আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের সকলকে ক্লাসে উপস্থিত চাই। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মূল থিম হচ্ছে আজকে আমরা গ্রাফের পোস্টমর্টেম করব। তাহলে প্রথম থেকে শুরু করে আমরা গ্রাফ সম্পর্কে তোমরা যা জানো না সব কিছুই আমার সাথে শেয়ার করবে কমেন্টের মাধ্যমে। আমরা সবসময় তোমাদের সাথে যুক্ত থাকবো আজকে, এবং ইনশাল্লাহ আজকের ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের মনের মধ্যে একটা ফিল তৈরি হবে যে আসলে ফিজিক্সের যে গ্রাফ এতদিন শিখে আসছো, সেই গ্রাফ কিভাবে শিখে আসছো এবং কিভাবে শেখা উচিত ছিল তার একটা সুন্দর ধারণা তুমি পাবে। তাহলে আমরা আমাদের ক্লাস আজকে শুরু করতে চাই। প্রথমেই তোমাদের সাথে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই পুরা গ্রাফের ক্লাসটা আমরা 3টা ধারাবাহিক পর্বে সাজিয়েছি, অর্থাৎ 3টা পর্বের মাধ্যমে আমরা পুরা গ্রাফটাকে ডিফাইন করব। 3টা পর্বে আমরা পুরা গ্রাফটাকে ডিফাইন করব। তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছ তারা আমাদের সাথে আজকে যারা ক্লাস করতেছ মোটামুটি আরও 2টা ক্লাস পাবে, এবং ইনশাল্লাহ আমার এই গ্রাফটা তোমাদেরকে এই গ্রাফের ক্লাসটা তোমাদের জন্য অনেক চমৎকার এবং প্রাণবন্ত মনে হবে। তাহলে চলো আমরা আমাদের গ্রাফের ক্লাসটা শুরু করি। প্রথমেই দেখছো তোমরা ছোটকালে এরকম অনেক ছোটকালে অথবা বড়কালে বা বুড়াকালে যেই কালেই বলো না কেন, তোমরা চমৎকারভাবে এই সকল গ্রাফগুলো দেখছো। তোমাদের মনের মধ্যে অনেক জায়গায় অনেক প্রশ্ন, এই গ্রাফের শেপটা এইরকম কি জন্য, বা এই গ্রাফের শেপটা এমন কেন, বা এই গ্রাফের শেপটা এমন কেন। মজার বিষয় হচ্ছে এই 3টা গ্রাফ যে আমরা তোমাকে স্ক্রিনে দেখাচ্ছি, আমি যদি তোমাকে বলি এই 3টা গ্রাফ একটা বিষয়কেই রিপ্রেজেন্ট করতেছে, তাহলে তোমরা আশ্চর্য হয়ে যাও যে স্যার এই 3টা গ্রাফ একই বিষয়কে কিভাবে রিপ্রেজেন্ট করে। এবং আমরা বারবারই তোমাদেরকে একটা কথাই বলার চেষ্টা করছি, বা বারবারই তোমাদের সাথে একটা কথাই বলছি যে শুধু গ্রাফ দেখা ভয় পেলে লাভ নাই, গ্রাফের সাথে কথা বলতে জানতে হবে। তুমি যদি কথা বলতে জানতে পারো তাহলে এই গ্রাফ কোনো বিষয়ই হবে না আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ। তাহলে তুমি একা শিখলে তো লাভ নাই, তোমাকে সকল বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে শেখা উচিত। সেজন্য তোমাদেরকে আমি অনুরোধ করছি
তোমাদেরকে আমি বলতেছি যে তোমরা আমাদের এই লেকচারটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে নাও এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে যারা যারা আছে তাদেরকে মেনশন করে দাও এবং ক্লাস শেষের দিকে আমরা কয়েকটা কনসেপ্ট নিয়ে তোমাদের কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের কিছু গিফটেরও ব্যবস্থা থাকবে। সেজন্য তোমাদেরকে বলতে চাই শুধু একা গিফট নিলে হবে না, বন্ধু বান্ধবদেরও গিফট দিতে হবে। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এবং তোমরা কি সবাই টাইমলাইনে শেয়ার করেছো কিনা আমাকে একটু জানিয়ে দাও, কমেন্টে একটু জানিয়ে দাও তোমরা কি আমার এই লেকচারটা টাইমলাইনে শেয়ার করছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। আমি নিজেও টাইমলাইনে শেয়ার করছি, আমি আমার টাইমলাইনে শেয়ার করার জন্য ব্যবস্থা করছি। তুমিও তোমাদের টাইমলাইনে আমাদের এই লেকচারটা শেয়ার করে নাও। আচ্ছা, তাহলে শেয়ার হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো, শেয়ার হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো, শেয়ার হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো। হ্যাঁ, বন্ধু বান্ধবকে মেনশন দাও এবং শেয়ার হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো। হ্যাঁ, যত শেয়ার তত কেয়ার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি কতটুকু কেয়ার আছে তোমাদের আমাদের প্রতি, অ্যাসপেক্টের প্রতি। বিসমিল্লাহ, আমরা শুরু করি। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের মনের মধ্যে প্রথমেই যেই প্রশ্নটা আসে, আমরা বলছিলাম যে তোমরা আজকের ক্লাসের বেশিরভাগ কথাই হয়তো বা জানতে পারবা, ঠিক আছে, কিন্তু আমরা বললাম তো যে এরকম কিছু ভিজুয়ালাইজেশন তোমাদেরকে দিব যেই কথাগুলি তুমি আসলে জানো না, কখনো চিন্তাও করো নাই গ্রাফ সম্পর্কে এত মজা হইতে পারে। তাহলে আমরা একদম জিরো থেকে একদম ইনফিনিটি লেভেল পর্যন্ত যাব আমরা বলেছিলাম। তাহলে প্রথমেই আমরা জিরো লেভেল থেকে শুরু করি, প্রথমে আমরা জিরো লেভেল থেকে শুরু করি। চলো, তাহলে প্রথম যেই প্রশ্নটা, আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, লেখটা আসলে কি? যদিও আমি তোমাদের সব প্রশ্ন নিতে পারবো না, আমি হিসাব করে দেখছি ক্লাসের আগে আমি যতগুলি স্লাইড তৈরি করেছি, আমি প্রায় হিসাব করে দেখলাম 79টা স্লাইড তৈরি করেছি। তার মানে তোমাদেরকে যদি আমি একদম প্রো লেভেলের গ্রাফ সম্পর্কে ধারণা দিতে চাই তাহলে আমাদের পুরো 79 স্লাইড আমাদের এই ক্লাসে কভার করতে হবে। এত কম সময়ের মধ্যে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি। দেখো, তাহলে প্রথম যে প্রশ্নটা তোমাদের কাছে, লেখটা আসলে কি? ঠিক আছে, আমি বলছিলাম সব প্রশ্নের অ্যান্সার তোমাদের কাছ থেকে যদি নিতে যাই তাহলে আমি আসলে অ্যান্সার দিতে আমি আসলে ক্লাসটা শেষ করতে পারবো না। সেজন্য আমি চেষ্টা করব কম প্রশ্ন তোমাদের কাছ থেকে নিতে এবং বেশি প্রশ্ন আমি তোমাদেরকে করতে। তাহলে চলো, প্রথমেই যেই প্রশ্নটার উত্তর চাই আমি তোমাদের কাছে, লেখটা আসলে কি? আসলে লেখো কিছুই না, একটা ফিগার। কিসের ফিগার? আমাদের দুইটা এক্সিস থাকবে। আমরা তোমাদের এখন পর্যন্ত শুধুমাত্র 2D গ্রাফ নিয়েই আলোচনা করছি। এখন পর্যন্ত আমরা তোমাদের কাছে 2D গ্রাফ নিয়েই আলোচনা করছি। 2D গ্রাফের মধ্যে দুইটা এক্সিস থাকবে, ঠিক আছে। 3D গ্রাফ হয়, 1D গ্রাফ হয়। তাইলে গ্রাফের মেইন যেই কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের গ্রাফের মধ্যে এক্সিস থাকবে। 2D গ্রাফে এক্সিস থাকবে কয়টা? দুইটা। আচ্ছা, তাহলে এই দুইটা এক্সিসের মধ্যে একটা থাকবে এক্স এক্সিস আর একটা থাকবে ওয়াই এক্সিস, ঠিক আছে। আর আমরা তোমাদের বারবারই বলছিলাম যে এক্স অক্ষ বরাবর যেই চলকটা হবে, মানে আমি যদি একটা ইকুয়েশন তোমাদেরকে লিখে দেই, যে আমি বললাম তোমাদেরকে আমার ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে মজার একটা ঘটনা ঘটেছে, খেয়াল করে দেখো। এই ফাংশনের মধ্যে y ইকুয়াল টু যখন আমরা 1 প্লাস এক্স স্কোয়ার লিখলাম, এখানে এক্সটা হচ্ছে কি একটা চলক, ওয়াইও একটা চলক। এক্স এর মান এক্স্যাক্টলি কত তাও আমি জানি না, ওয়াই এর এক্স্যাক্ট মান কত তাও আমরা জানি না। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, আমি যদি এখানে এক্স এর একটা ভ্যালু বসাই, মনে করলা তুমি 2 বসালা, তাহলে এক্স এর মান যদি আমি 2 বসাই, তাহলে এখানে ওয়াই এর একটা ভ্যালু পাইতেছি, মনে করলা 5। তাহলে এক্স এর একটা ভ্যালু বসাইলে ওয়াই এর একটা কি পাইতেছি বলতো? ভ্যালু পাচ্ছি। তাহলে এটার নাম দিছি আমরা কি বলতো? দুইটা ভেরিয়েবল, যেই ভেরিয়েবল মধ্যে একটা ভেরিয়েবল হচ্ছে কি বলতো? ডিপেন্ডেন্ট। এই ওয়াই ভেরিয়েবলটা হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে কি বলতো? সে এক্স এর উপর নির্ভর করে। আর এক্স ভেরিয়েবলটা হচ্ছে কি বলতো? ইন্ডিপেন্ডেন্ট। তার মানে সে কারো উপর নির্ভর করতেছে না। আমি এখানে 2 ধরছি, তুমি যদি 10 ধরো কেউ তোমার মাইট দর দিবে। তুমি যদি এখানে 100 ধরো কেউ কি তোমাকে মাইট দর দিবে? কেউ কিছু তোমার বলবে না, কেউ মাইট দর দিবে না, কেউ মারবে না, কেউ কুটবে না। কিন্তু এই এক্স অক্ষ বরাবর যেই মানটা আমি বসাইলাম, সাধারণত সবসময় এই কাজটাই আমি করব। কোন জায়গায় কোন ভাবে তুমি শিখছো আমি জানি না, আমি আজকে যা শিখাচ্ছি সেটাই কিতাব মনে করবা ইনশাআল্লাহ। বললাম তো, আজকে ক্লাস শেষ হওয়ার পরে গতির গ্রাফে কোথাও কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো আমরা যে কথা বলছিলাম, তাহলে এখানে এক্সটা হচ্ছে কি চলক বলতো?
স্বাধীন চলক, মানে এক্স এর মান তুমি যা ইচ্ছা তা নিতে পারবা, আর তার উপর কে ডিপেন্ড করবে, ওয়াই ডিপেন্ড করবে। ওয়াইটা হচ্ছে কি বলতো, অধীন চলক। আমি এমন ফাংশন লিখছি, আমি যে কোনো ফাংশনই লিখি না কেন, গ্রাফ বুঝতে হইলে প্রথমে কি করবা, সেই ফাংশনের ওয়াইটারে এক পাশে নিয়ে আসবা আর এক্সটারে আরেক পাশে নিয়ে যাবা। ঠিক আছে, তার মানে ওয়াই ইকুয়াল টু লেখা সব সমীকরণটারে ওয়াই ইকুয়াল টু দিয়ে প্রকাশ করার চেষ্টা করবা। যখন আমরা একটা ইকুয়েশনকে ওয়াই ইকুয়াল টু দিয়ে প্রকাশ করব, তখন গ্রাফ বোঝা আমার জন্য একদম সহজ। আর যেহেতু আমরা এখানে 2 ডাইমেনশনাল গ্রাফ নিয়ে কথা বলছি, সেহেতু আমার কাছে দুইটাই চলক থাকবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্সটা হচ্ছে কি চলক বলতো, স্বাধীন চলক, আর ওয়াইটা হচ্ছে কি এক্স এর উপর নির্ভর করবে। আচ্ছা যাক, আমরা সেটা নিয়ে আসতেছি। তাহলে আপাতত যেই কথা বললাম তোমাদের, লেখর সংজ্ঞাটা শিখিয়ে ফেললাম। আমরা কি বললাম, লেখো হচ্ছে একটা চিত্র। কি চিত্র? যেটার মধ্যে দুইটা চলকের মধ্যে সম্পর্ক দেখায় একটা ফিগার অঙ্কন করব। এখানে খেয়াল করে দেখো, এক্স এক্সিস বরাবর আমরা কি বসাইছি, দেখো তো, এক্স এক্সিস বরাবর আমরা টাইম বসাইছি, ওয়াই এক্সিস বরাবর আমরা ভেলোসিটি বসাইছি। তাহলে এই জন্য এটাকে আমরা নাম দিছি ভি ভার্সেস টি গ্রাফ। নিয়মটা কি, এক্স অক্ষ বরাবর যাকে বসাবা এবং ওয়াই অক্ষ বরাবর যাকে বসাবা, তাহলে একটা ভার্সেস আরেকটার গ্রাফ হবে। তাহলে সাধারণত আমরা যেটা প্রকাশ করি সেটা হচ্ছে কি বলতো, ওয়াই অক্ষ ভার্সেস এক্স অক্ষের গ্রাফ। তার মানে আমি এটাকে ভি ভার্সেস টি গ্রাফ বলবো। আমরা বলছি তোমাদের, আমি এখন বেসিক শিখাচ্ছি, আমি কিন্তু এই রচনা শিখানোর মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আজকের ক্লাসটা করার পরে যেমন দেখবো, আমরা 3টা লেকচার যে তোমাদেরকে ডিভাইডেশন করেছি, প্রথম লেকচারটার মধ্যে গতির গ্রাফ করব আমরা, দ্বিতীয় লেকচারটার মধ্যে আমরা গতির গ্রাফের অ্যাপ্লিকেশন দেখব। কোথায়? অ্যাডমিশন টেস্টের জন্য। তোমাদের অ্যাডমিশন টেস্টে যে অ্যাপ্লিকেশনগুলি হয় সেটা দেখব দ্বিতীয় লেকচারে। আজকে অনেক অ্যাপ্লিকেশন দেখব, কিন্তু কালকে দেখব যে আসলে অ্যাডমিশন টেস্টে আমি যেই কথাগুলি তোমাদেরকে পড়াইলাম সেগুলি কি কাজে লাগে না লাগে না। কালকে বলতে দ্বিতীয় কিস্তিতে, 3 নাম্বার কিস্তিতে আমরা দেখব হচ্ছে যে এই যে গ্রাফগুলি আমরা শিখলাম সেটা কোথায় ইউজ হয় বলতো। সেটা আমরা বলছিলাম যে তাপগতিবিদ্যা ইউজ হয়, সেটা ইলেকট্রিক ফিজিক্সে ইউজ হয়, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিজিক্সে ইউজ হয়, সেটা আধুনিক পদার্থবিজ্ঞানে ইউজ হয়। তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো আমরা লাস্ট কিস্তিতে গিয়ে দেখব। তাহলে প্রথম ক্লাস মানে প্রথম স্টার্টিং দেখেই কেউ এন্ডিং এর চিন্তা করো না, এন্ডিংটা একদম ধামাকা হইতে যাইতেছে। এবং আমরা যেটা বললাম, আমি আজকে ক্লাস শেষ করার পরে তুমি যদি গ্রাফের সাথে কথা বলতে না পারো, তাহলে আমার ক্লাস আর কখনো করো না। ঠিক আছে, আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, পেজের লিঙ্ক, সেই পেজের লিঙ্ক কেউ ঢুকো না। ঠিক আছে, আর যদি মনে করো যে না কথা বলতে পারতেছো, তাহলে অবশ্যই কি করতে হবে, শেয়ার করতে হবে, যাতে আমি বুঝতে পারি তুমি আমাকে কেয়ার করছো। আচ্ছা, তাহলে যেই কথা বলছিলাম আমরা, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাইলাম গ্রাফটা কোত্থেকে হইছে। এই কথাই আমি বলছি তোমাদের এখানে, যে যেই গ্রাফটা আমি তোমাকে দেখিয়েছি সেটার মধ্যে কি বলতো, ওয়াই ভার্সেস এক্স গ্রাফ হবে। অর্থাৎ আমি কি করেছি বলতো, ওয়াই ভার্সেস এক্স গ্রাফ নিয়েছি। ওয়াই হচ্ছে কি বলতো, ওয়াই কে আমরা এস নিতে পারি, ভি নিতে পারি, টি নিতে পারি, যা ইচ্ছা তা নিতে পারি। আর এক্স কে আমরা কি নিতে পারি বলতো, সাধারণত গতির গ্রাফের মধ্যে এক্স কে টি দিয়ে ডিনোটেশন করছো এতদিন তোমরা, কিন্তু বললাম তো আজকে তোমাদের সব দৃষ্টিভঙ্গি আমি চেঞ্জ করে দিব। আমি এক্স অক্ষ বরাবর যা ইচ্ছা তা ইউজ করব, এক্স অক্ষ বরাবর ভিও ইউজ করব, এক্স অক্ষ বরাবর এ ও ইউজ করব, এক্স অক্ষ বরাবর টি ও ইউজ করব, অনেক কিছু ইউজ করব। কিন্তু এতদিন তোমরা যা শিখে আসছিলা, তোমরা ছোটকালে যে কনসেপ্টটা তোমরা শিখে আসছো, সেটা কি শিখে আসছো? ছোটকালে তোমরা শুধু এই কনসেপ্টটাই শিখে আসছো। সেটা কি বলতো, ছোটকালে কনসেপ্টটা শিখে আসছো, এক্স অক্ষ বরাবর শুধুমাত্র টি বসে, আর ওয়াই অক্ষ বরাবর কি বসাবে, অনেক কিছু বসাইতে পারো তোমরা। এরকম একটা কনসেপ্ট তোমরা শিখে আসছিলা, যে ছোটকালে শিখে আসছো যে এক্স অক্ষ বরাবর সারা জীবন কি বসবে, টি বসবে, আর ওয়াই অক্ষ বরাবর কি বসতে পারে, ওয়াই অক্ষ বরাবর ভি বসতে পারে, টি বসতে পারে, ওয়াই অক্ষ বরাবর এ বসতে পারে, এস বসতে পারে, এরকম জিনিস শিখে আসছো। কিন্তু আমরা কি বললাম বলতো, আজকের ক্লাসে তোমার দৃষ্টিভঙ্গি আমি চেঞ্জ করে দিতে চাই। তাহলে সেই দৃষ্টিভঙ্গি আমাকে কি বলে? সেই দৃষ্টিভঙ্গি আমাকে বলে হচ্ছে যে এক্স অক্ষ বরাবর টি বসতে পারে, এক্স অক্ষ বরাবর আবার এসও বসতে পারে, ভিও বসতে পারে, এও বসতে পারে। ঠিক আছে, সবকিছুই বসতে পারে। কিন্তু যেহেতু তোমরা ছোটকালের কনসেপ্ট আমি প্রথমে শিখাবো বলছি, সেহেতু আপাতত মনে রাখো, গতির ক্ষেত্রে সাধারণত আমরা 3 ধরনের গ্রাফই পাই। গতির ক্ষেত্রে কয় ধরনের গ্রাফ পাই আমরা? গতির ক্ষেত্রে সাধারণত এই 3টা গ্রাফই পাই। তাহলে এই 3টা গ্রাফ কি কি? 1 নাম্বার হচ্ছে কি বলতো, 1 নাম্বার হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে, এতদিন এস ভার্সেস টি গ্রাফ, এতদিন শিখছো সরণ গ্রাফ আর দূরত্ব গ্রাফ সেম। আজকে বললাম তো, আজকে আমি তোমাদের কোনো কথা মানবো না। আজকে আমরা দেখবো এস ভার্সেস টি বলতে আমরা একটা গ্রাফ বুঝবো না, 2টা গ্রাফ বুঝবো। একটা হচ্ছে সরণের জন্য, আরেকটা হচ্ছে কিসের জন্য বলতো, আরেকটা হচ্ছে দূরত্বের জন্য। 2টার জন্য ফিগারই চেঞ্জ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। 2 নাম্বার যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ। এখানেও 2টা গ্রাফ হয়ে যাবে।
এতদিন শিখছো ভি ভার্সেস টি মানে কি, বেগ বনাম সময়। হ্যাঁ, তোমরা কথা বলছো দ্রুতি বনাম সময়, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন দেখো নাই। আজকে দেখবা দ্রুতি বনাম সময়ও অ্যাপ্লিকেশন হয়। ঠিক আছে, তার মানে এখানে ভি ভার্সেস টিতে দ্রুতির গ্রাফও দেখবো আমরা, আবার বেগের গ্রাফও দেখবো। একই রকম 3 নাম্বার যে গ্রাফটা এ ভার্সেস টি, 3 নাম্বার গ্রাফটা কি বলতো, এ ভার্সেস টি। এ ভার্সেস টি গ্রাফটা কি, এ ভার্সেস টিটা হচ্ছে ত্বরণ বনাম কি বলতো, সময়। এই প্রত্যেকটা গ্রাফেরই কিছু না কিছু নাম শিখেছো তোমরা, আমরাও আজকে শিখাইতে চাই তোমাদের সেই নামগুলি। কিছু না কিছু নাম শিখেছো তোমরা, কিছু না কিছু নাম শিখেছো তোমরা। ঠিক আছে, সেই নামটা আমি এখনো তোমাদেরকে শিখিয়ে দিতে চাই। কি কি শিখাইতে চাই খেয়াল করো। প্রথম যেই নামটা শিখাবো আমরা সেটা হচ্ছে এস ভার্সেস টি। ঠিক আছে, আমরা কেন কোনটা আসছে, কার জন্য আসছে, সবকিছুরই ব্যাখ্যা দিব। আপাতত জাস্ট এতটুকু জেনে রাখো, এস ভার্সেস টি বলতে এস বাই টি বুঝায়। এস বাই টি কেন বুঝায় আমি পরে বুঝাবো। ঠিক আছে, এস বাই টি বুঝায়। এস বাই টি বুঝায় মানে কি বলতো, এটা হচ্ছে কি বলতো ভি, তার মানে এটা কিসের গ্রাফ বলতো, এটা হচ্ছে বেগের গ্রাফ। ঠিক আছে, তার মানে ধরে নাও আর কি বেগ বা দ্রুতির গ্রাফ। বেগ হইতে পারে, দ্রুতিও হইতে পারে, বেগ হইতে পারে, দ্রুতিও হইতে পারে, বেগের গ্রাফও হতে পারে, এটা দ্রুতির গ্রাফও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তারপরে বেগ বা এটাকে বলবো আমরা দ্রুতির গ্রাফ। আচ্ছা, তারপরে ভি ভার্সেস টি, এটার নাম জানো তোমরা, অবশ্যই জানো। সেটা হচ্ছে কি বলতো, ভি ভার্সেস টি মানে ভি বাই টি। ভি বাই টি মানে ডেল ভি বাই টি। আমরা হ্যাঁ কথা বলবো তোমাদের সাথে এটা নিয়ে। এটা মানে কি ত্বরণ, তার মানে এটাকে আমরা কি বলবো বলতো, ত্বরণের গ্রাফ, ত্বরণের বা মন্দনের গ্রাফ। আর এই এ ভার্সেস টির নামটা কি তোমরা জানো, এ ভার্সেস টি, এ ভার্সেস টি এর নামটা কি তোমরা জানো বলো তো আমাকে। এ ভার্সেস টি এর নামটা কি তোমরা আমাকে বলতে পারো, এ ভার্সেস টি এর নামটা কি তোমরা আমাকে বলতে পারো। হ্যাঁ, এরকম কেউ আছো যে এ ভার্সেস টি গ্রাফটা বলতে কি বোঝায় বলতে পারবা। হ্যাঁ, কমেন্ট একটু হারি আপ, তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, তাহলে আমাদের ক্লাসটাও তোমাদের কাছে অনেক মজাদার লাগবে। আর আমিও সকল স্লাইড শেষ করতে পারবো, সকল স্লাইড শেষ করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ আমিও সকল স্লাইড শেষ করতে পারবো যদি কি করতে পারো বলো তো, যদি তোমরা আমাকে সাহায্য করো। হ্যাঁ বলতে পারো তোমরা আমাকে এ ভার্সেস টি এটা কিসের গ্রাফ। এটা ভালো কথা বলছে যে স্যার ওয়াই কেন ডিপেন্ডেন্ট না। হ্যাঁ আমি উত্তর দিব তোমাদের প্রশ্নের। আসলে সব প্রশ্ন তো নিতে পারবো না আমরা, উত্তর কিছু উত্তর কালকের জন্য রেখে দিব, কারণ আজকের ক্লাসটাই গুরুত্বপূর্ণ। কালকে অ্যাপ্লিকেশন যখন দেখবো, আগামী ক্লাসে যখন অ্যাপ্লিকেশন দেখবো, তখন তোমার জন্য মানে প্রশ্ন করার অনেক সুযোগ থাকবে। তাহলে কিছু প্রশ্ন যেগুলি আমার চোখে পড়ে যাবে সেগুলোর উত্তর দিব, আর যেগুলো চোখে পড়বে না সেগুলো ইনশাল্লাহ আমরা কি করবো বলতো, নেক্সট কিস্তিতে, দ্বিতীয় কিস্তিতে উত্তর দিব। হ্যাঁ বলতে পারতেছো না, একজন প্রশ্ন উত্তর দিছে যে না স্যার আমি বলতে পারি না। কেন বলতে পারো না আমাকে একটু মানে আমাকে একটু বলতে হবে যে কেন বলতে পারো না। আচ্ছা যাই হোক, তাহলে এ ভার্সেস টি এটাকে আমরা বলি জার্ক, এটাকে বলি জার্কের গ্রাফ। হ্যাঁ যারা প্রথম নামটা শুনছো ঠিক আছে, তারা একটু লাস্ট পর্যন্ত থাকো, এটা নিয়ে কথা বলবো আমরা। জার্ক, ঠিক আছে, তোমার যেমন দূরত্বের পরিবর্তন হয়, সেটা হয় দূরত্ব বা সরণের পরিবর্তন হয়, সেটাকে বলি আমরা বেগ। বেগের পরিবর্তন হয় সেটাকে কি বলি আমরা বলতো, সেটাকে বলি ত্বরণ। একই রকম ভাবে ত্বরণেরও পরিবর্তন হয়, একক সময়ে যদি ত্বরণের পরিবর্তন হয় সেটার নাম দিব আমরা জার্ক। তাহলে এই 3 ধরনের লেখনী আমাদের কাহিনী। ঠিক আছে, আমরা তাহলে মূল স্লাইডে চলে যাই, অনেক কথা রয়েছে তোমাদের সাথে। আচ্ছা তাহলে আরো সুন্দর করে বলতে পারি, একটা সমীকরণের যে চেহারা হবে সেই চেহারাটার নামই হবে গ্রাফ। আমরা বলছিলাম যে শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা প্রথমে বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করলাম, আমরা একদম প্রো লেভেল পর্যন্ত যাব। সেহেতু অনুরোধ রইল আমার ক্লাস যারা শুরু করেছো শেষ পর্যন্ত দেখো। তাহলে আমরা কি বলছিলাম, খুব মনোযোগ দেখো। তাহলে আমাদের ভাষা কি, আমাদের কথা হবে কি বলছিলাম, যে লাস্টে আমরা গিয়ে কি করব, গ্রাফের সাথে কথা বলবো। তার মূল কনসেপ্ট বা মূল স্টেপে আমি চলে আসছি। প্রথম কথা হচ্ছে একটা সমীকরণের যে চেহারা হবে সেটাই হবে গ্রাফ। তাহলে সমীকরণটা যদি এরকম হয়, এর গ্রাফটা হবে, চেহারাটা হবে এরকম। আমার নাম নূর, আমার চেহারাটা এরকম না, ঠিক আছে। তাইলে এই সমীকরণটা তো একটা ইকুয়েশন, যার ইকুয়েশন হোক না কেন, এই সমীকরণটার চেহারাটা হবে এরকম, ঠিক আছে। তাহলে এই সমীকরণে যদি চেহারা এরকম হয়, কারণটা কি, কারণ ছোটকাল থেকে শিখে আসছো যে এই সমীকরণ থেকে কেমনে গ্রাফ আঁকতে হয়, ক্লাস 8-এ শিখে আসছো না। সমীকরণ থেকে গ্রাফ আঁকার নিয়ম হচ্ছে প্রথমে কি করবা, টি এর মান বসাবা। মনে করলাম টি এর মান 0 বসাইলাম, তাহলে এখানে যদি 0 বসাই টি এর মান, তাহলে এস এর মান হবে 10,
তার মানে কি বলতো, এই যে এই পয়েন্টটা কি বলতো 0 10, তার মানে সময় 0, দূরত্ব হচ্ছে 10। তারপরে কি বসাবা, তারপরে এখানে মনে করলা সময় বসাইলে হচ্ছে 10, সময় বসাইলা মনে করলা 25 বসাইবা, ঠিক আছে, মান বসাইবা, মান বসানোর পরে দেখবা এই জায়গায় আসবে কি বলতো 25 আসবে মনে করলা, ঠিক আছে। তাহলে এরকম করে যখন মানগুলি বসাইবা, বসানোর পরে এই রেখাটা টানবা, টাইনা দেখবে একটা গ্রাফ হইছে। এটাই হচ্ছে গ্রাফ আঁকার মূলনীতি, ঠিক আছে। মানে কি, প্রথমে তুমি কি করবা, টি এর একটা মান বসাবা, ঠিক আছে, সেখান থেকে কি পাইবা, এস এর একটা মান পাইবা। সেই মানটা তুমি যখন গ্রাফে বসাইবা, বসানোর পরে আমাদের কি হয়ে যাবে বলতো, গ্রাফটা অঙ্কন হয়ে যাবে। তাইলে এই যে সমীকরণটা তুমি দেখছো, এই সমীকরণের চেহারাটাই হচ্ছে এই গ্রাফটা, এটাই হচ্ছে গ্রাফের মূল কথা, ঠিক আছে। তাহলে আমরা গ্রাফ আঁকা শিখলাম, কিভাবে গ্রাফ আঁকতে হয়। কিন্তু আমার ফিজিক্সের জন্য কিন্তু এত কঠিন কিছু দরকার নাই। আমার ফিজিক্সে বলবে না গ্রাফ পেপার দিয়ে তুমি গ্রাফ আঁকা দাও বিন্দু বসায়া, আমার কাছে গ্রাফ চাবে, কিন্তু সেই গ্রাফটা কি বিন্দু বসায় বসায় নির্ণয় করতে হবে না, ঠিক আছে। আমার কাছে গ্রাফ চাবে, সেই গ্রাফটা কি করতে হবে না, বিন্দু বসায় বসায় নির্ণয় করতে হবে না। আমার কাছে গ্রাফটা তারা চায় কি জন্য জানো, আমার কাছে গ্রাফটা তারা চায় শুধুমাত্র গ্রাফের শেপ বোঝার জন্য। আমার কাছে গ্রাফ চায় তারা শুধুমাত্র গ্রাফের শেপ বোঝার জন্য বা আকৃতি বোঝার জন্য। সেজন্য আমরা যদি কি করি বলতো, মোটামুটি 6টা ধরনের গ্রাফের আকৃতি বুঝে রাখতে পারি, 6টা ধরনের গ্রাফের অ্যানালাইসিস শিখতে পারি, তাইলে আমাদের গ্রাফ বোঝার জন্য আর কারো দ্বারস্থ হইতে হবে না, কারো দুয়ারে দূরে যাইতে হবে না। তাহলে সেই 6টা রকম কি কি, সেই 6টা রকম হচ্ছে এই যে এই 6টা রকম, খেয়াল করো, এই 6টা রকম গ্রাফ যদি তুমি বুঝে নিতে পারো আজকে আমার কাছ থেকে, তাহলে আমি আশা করব তোমাদের কারো কোথাও সমস্যা হবে না। তাহলে প্রথম কিস্তিতে দেখো কি ঘটনা ঘটছে, মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে একটা গ্রাফ যদি মূল বিন্দুগামী সরল রেখা হইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে আমার বলতো, সেই ক্ষেত্রে আমার ওয়াইটা হচ্ছে এক্স এর সমানুপাতিক হইতে হবে। যদি কখনো তুমি দেখো এক্স এবং ওয়াই পরস্পরের সমানুপাতিক, তখন তুমি বুঝে নিবা সেটা সবসময় মূল বিন্দুগামী গ্রাফ হবে। তারপরে তুমি কি করতেছো বলতো, ওয়াই যদি কি হয়, এক্স প্লাস সি এর সমানুপাতিক হয়, ওয়াই যদি এক্স প্লাস সি এর সমানুপাতিক হয়, এই অ্যানালিসিস গুলো কেমনে করতে হয় সেটাও আমি তোমাদের শিখাই দিব আজকে। যদি কখনো ওয়াই কে দেখো এক্স প্লাস সি এর সমানুপাতিক হইতে, ঠিক আছে, তখন তুমি কি বুঝবা বলতো, সেটা হবে ছেদক আকৃতির সমীকরণ। এটাকে আমরা বলি কি বলতো, এটাকে বলি আমরা ওয়াই অক্ষকে ছেদকারী সমীকরণ, ঠিক আছে। এই যে ওয়াই অক্ষরে ছেদ করছে। এখন তোমার একটা প্রশ্ন ছিল, কোন এক বাচ্চার একটা প্রশ্ন ছিল, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে স্যার আমি ওয়াই কে কেনই বা ডিপেন্ডেন্ট ধরি আর এক্স কে কেন ডিপেন্ডেন্ট ধরি আমি, ঠিক আছে। আচ্ছা, তুমি ইচ্ছা করলে ওয়াই কেও ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারতা, কোনো সমস্যা নাই। তবে আমার অঙ্কনের সুবিধার জন্য যে কোনো একটারে ডিপেন্ডেন্ট আরেকটারে ইন্ডিপেন্ডেন্ট ধরতে হবে, ঠিক আছে। এখন আমি যদি তোমাকে আজকে এখন শিখাই দিই তুমি এক্স বা ওয়াই যে কোনোটারে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারো, সেই ক্ষেত্রে ইকুয়েশন সলভ করার জন্য সমীকরণের শেপ বোঝা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা একটা ইউনিভার্সাল কনসেপ্টেই থাকি। যেমন তোমরা ইসের জন্য দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ এগুলি হিসাব করার জন্য সবসময় দেখছো কিন্তু 1 সেকেন্ডের সাথে তুলনা করি আমরা, যে 1 সেকেন্ডে সরণকে বেগ বলে, 1 সেকেন্ডে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, 1 সেকেন্ডে ত্বরণের পরিবর্তনকে জার্ক বলে। তাহলে এগুলি কি বলতো, 1 সেকেন্ডে কেন হিসাব করছি, 2 সেকেন্ডে করলে সমস্যা ছিল কি? তাহলে এই কথাগুলি বলে এখন আসলে লাভ নাই। কেন? কারণ আমরা যদি একটা জিনিসকে স্ট্যান্ডার্ড না ধরি, তাইলে কিন্তু আমরা কি করতে পারবো না বলতো, আমরা রেগুলার একটা সিস্টেমে যাইতে পারবো না। আমি 2 সেকেন্ডকে আমি 10 সেকেন্ডেরও ত্বরণের পরিবর্তন বাইর করতে পারবো, কিন্তু স্ট্যান্ডার্ড কি একটা ভ্যালু ধরে নিতে হবে, তাইলে আমার ক্যালকুলেশন সুবিধা হবে। এইখানেও ওয়াইকে আমরা কি করছি বলতো, অনিরপেক্ষ ধরছি এই কারণে, অধীন চলক ধরছি এই কারণে যাতে আমরা কি করি বলতো, যে কোনো শেপকে ব্যাখ্যা করতে পারি। কারণ বাম পাশে ওয়াইরে রাইখা দিব, সবাইরে ডান পাশে লয়ে যাব, একটু পরে দেখাবো আমরা। যে কোনো একটা ইকুয়েশন নিয়ে বাম পাশে একটারে রাইখা সবাইরে ডান পাশে লয়ে যাব, তাহলে আমার সেই শেপটা বোঝা সহজ হয়ে যাবে। তাহলে আসো, তাহলে প্রথম কথা হচ্ছে যদি ওয়াই এক্স এর সমানুপাতিক হয় তখন বুঝবা মূল বিন্দুগামী সরল রেখা হবে। যদি কখনো দেখো ওয়াই হচ্ছে এক্স প্লাস সি, ঠিক আছে, এখানে দুইটাই চলক, একটা ওয়াই আরেকটা হচ্ছে কি বলতো এক্স। কখনো যদি ওয়াই কি হয় বলতো এক্স প্লাস সি হয়, তার সমানুপাতিক হয়, তখন তুমি বুঝবা সেই সরল রেখাটা কি করবে, সেটাও সরল রেখা হবে, কিন্তু সেটা কি করবে বলতো, ওয়াই অক্ষরে ছেদ করে চলে যাবে, সেটা ওয়াই অক্ষরে ছেদ করে চলে যাবে। একই রকম ভাবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ওয়াই এর সাথে এক্স এর সাথে ওয়াই স্কয়ার সমানুপাতিক, ঠিক আছে, এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ। বারবার বলতেছি, শেপগুলি খালি শিখলেই চিনলেই হবে না, শেপগুলির নামও জানতে হবে। তাহলে এই শেপটার নাম কি,
এই শেপটার নাম হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। এখানে ভালো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি কখনো এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার হয়, ঠিক আছে, এখন তুমি আমার বলতে হবে যে স্যার আপনি শিখাইছেন বাম পাশে ওয়াই রাখতে, এখন আবার ডান পাশে ওয়াই লয়ে গেছেন, কোনো সমস্যা নাই, তুমি এই শেপটারে এরকমও চিন্তা করতে পারো, তুমি এটাকে এরকমও চিন্তা করো ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স, কোনো সমস্যা নেই আমার। তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স, কোনো সমস্যা নেই। তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে কি বলতো, একটার উপর স্কোয়ার থাকবে আরেকটার উপর স্কোয়ার থাকবে না, ঠিক আছে। তাহলে এই পরাবৃত্তের আসলে মূল শেপটা কিন্তু এইরকম, এই যে পরাবৃত্তের মূল শেপ এইরকম, ঠিক আছে। তাহলে নিয়মটা কি? নিয়মটা এই দেখো, এখানে একটা কথা লিখছিলাম আমরা যে ওয়াই অক্ষের সিমেট্রিক পরাবৃত্ত। ওয়াই অক্ষের সিমেট্রিক পরাবৃত্ত কেন হয়েছে? নিয়মটা হচ্ছিল যেই অক্ষের উপর স্কোয়ার থাকবে না সেটার সিমেট্রিক হবে। এখানে একটু ভুল লিখছি আমরা, এটা হবে এক্স অক্ষের সিমেট্রিক পরাবৃত্ত, ওয়াই অক্ষের, আচ্ছা সরি, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষের সিমেট্রিক পরাবৃত্ত, ঠিক আছে। তাহলে নিয়মটা হচ্ছে এরকমই যে এই অক্ষ বরাবর যখন আমরা কি দিব বলতো, টি দিব, এই অক্ষ বরাবর যখন এস দিব, ভালো করে বুঝবা, এই অক্ষ বরাবর যখন টি দিব, এই অক্ষ বরাবর যখন এক্স দিব, তখন এইটা হয়ে যাবে হচ্ছে ওয়াই স্কোয়ার এস প্রপোর্শনাল টি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে নিয়ম হচ্ছে যেটার উপর কি থাকবে বলতো, স্কোয়ার থাকবে না। এখানে তাহলে একটু ঠিক করে নাও, এটা একটু আমরা যখন স্লাইডটা শেয়ার করব তখন এটা ঠিক করে নিও। নিয়মটা হচ্ছিল যেই অক্ষের উপর স্কোয়ার থাকবে না তার সিমেট্রিক হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা চিন্তা করি ওইভাবেই, তাহলে আমরা এটা ইকুয়েশনটাই চেঞ্জ করে দিই। হ্যাঁ, তাহলে আমরা ইকুয়েশনটাই চেঞ্জ করে দিই, তাহলে আমাদের এই কথাগুলি ঠিক থাকবে। তাহলে ইকুয়েশনটা হবে, এই ইকুয়েশনটা একটু বুঝে রাখো, সেটা হচ্ছিল কি বলতো, ওয়াই প্রপোর্শনাল এক্স স্কোয়ার। হ্যাঁ, এবার ঠিক আছে, ওয়াই প্রপোর্শনাল এক্স স্কোয়ার, হ্যাঁ এরকম ঠিক আছে। তাহলে এখন একটু ভালো করে বুঝো, তাহলে আমাদের যদি প্রথমে ইকুয়েশনটা ওয়াই প্রপোর্শনাল এক্স হয়, সমানুপাতিক হয় মূলবিন্দুগামী সরলরেখা, যদি ওয়াই প্রপোর্শনাল এক্স প্লাস সি হয় তাহলে কি হয় বলতো, যা ওয়াই অক্ষরের ছেদকারী সরলরেখা যদি কি হয় বলতো, ওয়াই প্রপোর্শনাল এক্স স্কোয়ার হয়। নিয়মটা কি? বারবার বলতেছি, যার উপর স্কোয়ার থাকবে না তার সিমেট্রিক, যার উপর স্কোয়ার থাকবে না, তাহলে ওয়াই প্রপোর্শনাল যখন এক্স স্কোয়ার হবে তাহলে কি হয় বলতো, ওয়াই অক্ষের সিমেট্রিক, মানে এই যে আসল শেপটা কি দেখাইছিলাম, আসল শেপটা কিন্তু এরকম ছিল, সেটাকে কি করছে বলতো, এই যে ওয়াই অক্ষ দুইটা সমান ভাগে ভাগ করছে, সেজন্য কি বলছি বলতো, ওয়াই অক্ষের প্রতি সমপরাবৃত্ত, যেই অক্ষের উপর স্কোয়ার থাকবে না, তাহলে এই কথাটা লিখে রাখতে পারো তোমরা চাইলে, খাতা কলম নিয়ে একটু বসো, এখানে একটু লিখে রাখো, যে যার উপরে স্কোয়ার থাকবে না তার কি বলতো প্রতি সম, এটা একটু লিখে দিতে পারো অথবা একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে ওয়াই প্রপোর্শনাল এক্স স্কোয়ার মানে কি বলতো, ওয়াই এর উপর স্কোয়ার নাই, সেজন্য ওয়াই অক্ষের প্রতি সম, তার মানে এখানে এই যে এইখানেও বাড়ানোর দরকার ছিল, কিন্তু সময় কি বলতো, সময় কখনো ঋণাত্মক হইতে পারে না, সেজন্য আমরা কিন্তু এটা বাড়াই না, এটা কিন্তু আমাদের নাই, এটা কিন্তু আমাদের নাই, এটা কিন্তু আমাদের নাই, ঠিক আছে। তাহলে শুধু এই যে ধনাত্মকটাই থাকবে, শুধু এটাই থাকবে, আমার কিন্তু বাম পাশেরটা আসবে না। তাহলে এটা শেপটার নাম কি বাচ্চারা? তাহলে এই শেপটার নাম হচ্ছে কি বলতো, পরাবৃত্ত। এই শেপটার নাম কি? পরাবৃত্ত। কি পরাবৃত্ত বলতো? ওয়াই অক্ষের প্রতি সমপরাবৃত্ত। কি পরাবৃত্ত? ওয়াই অক্ষের প্রতি সমপরাবৃত্ত, অথবা এটাকে অনেকে বলে ঊর্ধ্বগামী রেখা, ঊর্ধ্বগামী রেখা, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখো। আচ্ছা, তারপরে কি বলছিলাম, তারপরে একটু খেয়াল রাখো, যদি কি হয়, যদি এরকম হয় নিচের দিকে নামে, ওয়াই যদি প্রপোর্শনাল এক্স হয় তাহলে মূল বিন্দুগামী সরলরেখা, আর যদি ওয়াই প্রপোর্শনাল মাইনাস এক্স হয়, এখানে দেখছো মাইনাস আছে, মাইনাস হইলে তখন বুঝবা নিচের দিকে নামতেছে। প্রত্যেকটা লেখেরই ব্যাখ্যা দিব আমরা ইনশাল্লাহ। তারপরে আসো, তারপরে যদি কি হয় বলতো, কখনো এইরকম হয়, খেয়াল করো, কখনো যদি এইরকম হয় তখন কি বুঝবো বলতো, এই যে এখানে সমবেগের টাইপ, তখন বুঝবা ওয়াই কনস্ট্যান্ট, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, মানে ওয়াই কারো উপর নির্ভর করে না, এক্স কি, এক্স নিজেও একটা ফিক্সড রাশি। যদি এরকম হয় যে এক্স ওয়াই যার উপর নির্ভর করতো সে ফিক্সড হয়ে গেছে, কখনো 10-এর বেশি কি হবে না, এক্স হবে না, তখন আমরা বুঝবো এটা কি বলতো, ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, তখন তার সমীকরণটা, রেখাটা এরকম হয়ে যাবে। আচ্ছা, তারপরে লাস্ট যে কনসেপ্টটা আমরা শেয়ার করলাম সেটা কি বলতো, অধিবৃত্তাকার রেখা। একটু খেয়াল করো, ওই যে অধিবৃত্ত, অধিবৃত্তাকার রেখাটা কেমন হবে বলতো, ওয়াই প্রপোর্শনাল যদি 1/x হয়, ব্যস্তানুপাতিক হইলে এরকম রেখা হবে, ঠিক আছে। অধিবৃত্তাকার রেখা
অনেকে এটাকে একটা সুন্দর নাম দিছে, ঠিক আছে, কনকেভ রেখা, ঠিক আছে, অবতল আকৃতির লেখা, অবতল আকৃতির লেখো। তাহলে একটু খেয়াল করো, তাহলে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে y প্রপোর্শনাল x স্কয়ার। হ্যাঁ একটু খেয়াল করো, তাহলে দেখো এই 6টা ধরনের লেখো নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? এই যে 6টা লেখো আঁকলাম আমি, এতে কি কারো কোনো প্রবলেম আছে? কথা ছিল শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার না করলে তো আসলে তোমার একা একা পড়ে লাভ হইতেছে না, ক্লাস শেষে কিছু গিফট থাকবে ইনশাল্লাহ। আয়তকার অধিবৃত্ত একজন কথা বলছে, এগুলি এখন লাগবে না আমাদের। আয়তাকার অধিবৃত্ত, অষ্টতলকীয় অধিবৃত্ত, এগুলি আমাদের ভাষা না, আমাদের লাগবে না, ফিজিক্সের ভাষা না। এগুলি যদি তোমাদের ম্যাথে দরকার হয় তোমরা পড়তে পারো, কিন্তু আমাদের ফিজিক্সে এগুলি দরকার হবে না। তাহলে কথা ছিল ওইটাই, এই 6 প্রকার গ্রাফ নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? গ্রাফগুলি হয়তোবা তোমরা কম বেশি অনেকেই দেখছো, কিন্তু নামগুলি হয়তোবা অ্যাকুরেটলি শুনো নাই, আজকে শুনে গেলা। এই নামগুলি কিন্তু অ্যাকুরেট হইতে হবে, অবজেক্টিভে আসবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা যখন পরীক্ষা দিবা, আমরা কালকেই দেখাবো, বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন যখন আমরা হ্যান্ডেল করব, যখন কোশ্চেন আমরা দেখাবো, তখন দেখবা যে বিভিন্ন ইউনিভার্সিটিতে কি হয়েছে বলতো, এখান থেকে কোশ্চেন আসছে এবং এই গ্রাফের শেপ জানতে চাইছে, এবং অনেক শিক্ষার্থী, ঠিক আছে, গ্রাফ চিনে কিন্তু গ্রাফের শেপটা কি সেটা জানে না। সেজন্য আমরা অ্যাকুরেটলি শিখাইতে চাই। এটা একটু কষ্ট করে একটা স্ক্রিনশট নাও, অথবা আমাকে একটু কমেন্টে লিখে দাও যে হ্যাঁ বুঝেছি। এখানে এখানে যে জিনিসটা একটু ভুল করেছিলাম, আবারও বলে দেই, যার উপর স্কোয়ার থাকবে না তার সিমেট্রিক হবে, যার উপর স্কোয়ার থাকবে তার সিমেট্রিক হবে না। আচ্ছা ঠিক আছে, চলো দেখি লাস্ট পর্যন্ত কতটুকু ক্লাস করা যায়, লাস্ট পর্যন্ত কতটুকু কি করা যায়। আমরা এখন একটা গ্রাফ আঁকতে চাই, আমরা একটা ইকুয়েশন থেকে গ্রাফ আঁকতে চাই। তাহলে এই গ্রাফের আঁকার জন্য এই কয়টা কাজ আমার করতে হবে। আমরা বলছিলাম ইকুয়েশন দেখে গ্রাফ আঁকে দিব আমি তোমাদেরকে। তাহলে প্রথম যেই কাজটা করব, যেটা অধীন চলক, যেই চলকটা অধীন, যেই চলকটা কারোর উপর নির্ভর করে না, ঠিক আছে, তাহলে আমি প্রথম যে কাজটা করব, অধীন চলক এবং স্বাধীন চলকরে বুঝবো, অধীন চলক এবং স্বাধীন চলক কোনটা সেটা বুঝবো। দ্বিতীয়তে যেই কাজটা, সেটা হচ্ছে অধীন চলককে এক পাশে রাইখা বাকি সবকে আরেক পাশে নিয়ে যাব, মানে ওয়াই কে এক পাশে রাইখা বাকি সবকে আরেক পাশে নিয়ে যাব, ঠিক আছে। তারপরে কি কাজ করব, তারপরে হচ্ছে অধীন চলক এবং স্বাধীন চলক ছাড়া বাকি যা আছে সবাইরে ধ্রুবক মনে করব। ধ্রুবক মনে করার পরে কি করব, এই ধ্রুবকের ধ্রুবক ইকুয়াল টু আর এই ধ্রুবক মিলে একটা সমানুপাতিক চিহ্ন বসাবো। সমানুপাতিক চিহ্ন বসায় আমরা কি করব, প্রাপ্ত যে সমীকরণগুলি আমরা পাবো সেই সমীকরণগুলিরে আমরা আগের স্লাইড যেটা পাইছি সেই আগের স্লাইডের সাথে কি করব বলতো, এই যে এই স্লাইডটার সাথে তুলনা করব, এই স্লাইডের সাথে তুলনা করব, তাইলেই আমরা সব সমীকরণের আকৃতি পেয়ে যাব। যেমন আমাদের বিখ্যাত একটা যে সমীকরণ আছে, সেই সমীকরণটার দিকে একটু নজর দেই। বিখ্যাত সমীকরণ s = ut + ½ at স্কয়ার, এই যে এই সমীকরণের লেখচিত্রটা কেমন হবে আমি জানতে চাই। এই সমীকরণের লেখচিত্রটা কেমন হবে সেটা জানতে চাই। তাহলে প্রথম কথা কি ছিল, প্রথম কথা কি ছিল, তুমি কি বনাম কি লেখচিত্র আঁকবা সেটা আমাকে আগে বলবা। তাহলে আমি মনে বললাম আমি s বনাম t এর লেখচিত্র আঁকতে চাই। আমি কি করতে চাই, s বনাম t এর লেখচিত্র আঁকতে চাই। তাহলে y অক্ষ বরাবর আমি s দিব, x অক্ষ বরাবর আমি t দিব, y অক্ষ বরাবর s দিব, x অক্ষ বরাবর আমি t দিব। তাইলে তোমার কি বুঝতে এখনো বাকি রইছে যে s টা হচ্ছে y আর t টা হচ্ছে কি বলতো x। অর্থাৎ এই যে আমার ইকুয়েশন আমি পাইলাম, এই ইকুয়েশনের মধ্যে এই x টাকে আমি কি ধরবো বলতো, এই x টাকে আমি কি ধরবো, এই x টাকে ধরবো হচ্ছে আমি s টাকে ধরবো কি আমি বলতো y, আর এই t গুলিরে ধরবো কি বলতো x। আচ্ছা এখন বস্তু যদি কি হয়, স্থির অবস্থা থেকে রওনা দেয়, এখানে একটা শর্ত লিখে দিছি আমি, স্থির অবস্থা থেকে রওনা দিতে হবে। তাহলে স্থির অবস্থা থেকে রওনা দিতে হলে ইউ এর মান 0 হবে। তাহলে ইউ এর মান যদি 0 হয়, তাহলে খেয়াল করে দেখো, ইউ এর মান যদি 0 হয় তাহলে কি হয় বলতো, ½ at স্কয়ার হয়ে যাবে। তাহলে ½ at স্কয়ার যদি হয়ে যায়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে এখন, ½ at স্কয়ার যদি হয়ে যায়, ½ at স্কয়ার যদি হয়ে যায়, তাহলে ঘটনা কি দাঁড়াইতেছে দেখো তো, ½ at স্কয়ার হয়ে গেলে s = আমরা কি বলছিলাম, এই যে t বাদ দিয়ে বাকি যা আছে সবাইরে কনস্ট্যান্ট ধরে নিব। এই যে ½ এর কনস্ট্যান্ট ধরে নিছি। কনস্ট্যান্ট ধরার পরে কথা কি ছিল, কনস্ট্যান্ট ধরার পরে কথা ছিল হচ্ছে তোমাদের এই যে এটারে কনস্ট্যান্ট এবং সমান, এই চিহ্ন পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন ইউজ করব, আর এই s টারে y হিসাবে চিন্তা করব, আর t ডারে কি বলতো x হিসাবে চিন্তা করব। তাহলে একটু চিন্তা করে দেখো, তাহলে তোমার যে ইকুয়েশনটা দাঁড়াইতেছে সেটা কার ইকুয়েশন হয় বলতো, y = x স্কয়ার।
y প্রপোর্শনাল x স্কয়ার। তাহলে আমার কথা কি তোমার সাথে মিলছে? তাহলে এটা কোন ইকুয়েশন ছিল মনে আছে? আমরা কি বলছিলাম, যদি একটার উপর স্কয়ার থাকে আরেকটার উপর যদি স্কয়ার না থাকে সেটা পরাবৃত্তের সমীকরণ। আর সেই পরাবৃত্তটা কেমন পরাবৃত্ত হবে বলো তো? এই বরাবর s দিব, এই বরাবর t দিব। আমরা বলছিলাম যার সাথে স্কয়ার থাকবে সেটার সিমেট্রিক হবে না, যার সাথে স্কয়ার থাকবে না তার সিমেট্রিক হবে। তাহলে কার সাথে স্কয়ার আছে দেখো তো, t এর সাথে স্কয়ার আছে, তাহলে তার সিমেট্রিক হবে না। তাহলে কার সিমেট্রিক হবে? s এর সিমেট্রিক হবে। তাহলে এটা হবে এই রকম, বুঝছো নি? দেখো গ্রাফ ইকুয়েশন দেখে কি এখন গ্রাফ আঁকতে পারবা? অনেক কিছু দেখবো আমরা আজকে। আমরা তো এটা শুরু করলাম মাত্র, আজকে এটা মাত্র শুরু করলাম তোমাদের জন্য। দেখো সামনে আর কি হতে যাচ্ছে এবং কত ধরনের গ্রাফ আমরা চিনবো, কত ধরনের গ্রাফ সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? একজন আমাকে বলছিল, আহনিয়া স্নিগ্ধ রাতুল বলছিল যে স্যার টি অক্ষের সমান্তরাল না। স্যার টি অক্ষের কেন সমান্তরাল হবে? টি অক্ষের সমান্তরাল কখন হইতো, যদি কি হইতো বলতো? আমরা কি শিখেছিলাম, যদি x ইকুয়াল টু, ঠিক আছে, x ইকুয়াল টু y হইতো, ঠিক আছে, তখনই তো টি অক্ষের সমান্তরাল। ঠিক আছে, ওগুলি দরকার নেই এখন আপাতত। x ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হইতো তাইলে কি হইতো? টি অক্ষের সমান্তরাল, বা y ইকুয়াল টু কনস্ট্যান্ট হইলে কোন একটা অক্ষের সমান্তরাল হইতো, কিন্তু সেগুলি তো করি নাই। এখানে y প্রপোর্শনাল x স্কয়ার লিখছি। প্রিয় শিক্ষার্থীরা বুঝেছো? বুঝলে ডান লিখে কমেন্ট করো, ডান লিখে কমেন্ট করো। সবার কমেন্ট আমরা দেখব, সবার কমেন্ট আমরা দেখব, ডান লিখে কমেন্ট করো। তাহলে এই গ্রাফ নিয়ে তো আর কারো কোনো প্রশ্ন নাই নাকি? এই গ্রাফ নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই? বাচ্চারা তোমরা চাইলে স্লাইডগুলি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমরা ক্লাস শেষ হলে স্লাইডগুলি শেয়ারও করে নিব তোমাদের সাথে, অনেক মজা পাবা। ওকে ডান। তাহলে একটু সামনে আগাই আমরা। যদি অনেকে বুঝে থাকো, আমাদের গ্রাফ নিয়ে সবচেয়ে বড় মাথা ব্যথা যেটা, সেটা হচ্ছে স্লপ। স্লপ শেখার জন্য আমরা একটা নিনজা টেকনিক বলবো তোমাদের সাথে। গ্রাফ নিয়ে সবচেয়ে বড় যে সমস্যা আমরা পড়ি সেটা হচ্ছে স্লপ নিয়ে সমস্যায় পড়ি। ঠিক আছে, চলো একটু স্লপ নিয়ে কাহিনী বলি। স্লপের কনসেপ্টটা কি আসলে? স্লপের কনসেপ্টটা কি আসলে? স্লপের কনসেপ্টটা হচ্ছে, যদি কখনো আমাকে জিজ্ঞেস করে, স্লপের কনসেপ্টটা হচ্ছে যদি আমাকে কখনো জিজ্ঞেস করে স্লপ কি, ছোটকাল থেকে আমরা জানি স্লপ মানে টেন থিটা। একটু চিন্তা করো, এটা একটা রেখা চিন্তা করলাম, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঋণাত্মক হইতে পারবে না। ঠিক আছে, ঋণাত্মক হইতে পারবে না। দেখো এই দুইটা রেখা একই রকম রেখা। ঠিক আছে, তুমি যদি বলো যে স্যার আমি এটারে তো মূল বিন্দু ধরছি, আমি তো এটাকে মূল বিন্দু ধরছি, ঠিক আছে, এই মূল বিন্দুর ডান পাশটা পজিটিভ, বাম পাশটা হচ্ছে কি বলতো নেগেটিভ। এটা তো আমাদের ছোটকাল থেকেই শিখাই দিয়েছেন। তাহলে আপনি কি এই পাশে যদি কোনো রেখা আঁকেন তাইলে আমি ধনাত্মক অক্ষ কই পাবো? এই পাশে যেমন এটাকে আমি ধনাত্মক অক্ষের সাথে কোণ থিটা, আর তাইলে ঢাল বা স্লপ হবে কি বলতো টেন থিটা। ঢাল বা স্লপ হবে কি টেন থিটা। একটু খেয়াল করো, কিন্তু এইখানে যখন আমি রেখা আঁকলাম, এইখানে যখন আমি রেখা আঁকলাম তখন ধনাত্মক দিকের সাথে কোণ কই পাবো বলো তো আমাকে একটু? এটা তো পুরাটাই নেগেটিভ অ্যাক্সিস, এটা তো পুরাটাই নেগেটিভ অ্যাক্সিস। তাইলে আমি ধনাত্মক অ্যাক্সিসের সাথে কোণ কই পাবো বলো? তাইলে আমার ধনাত্মক অ্যাক্সিসের সাথে কোণ কই পাবো বলো? এই পুরাটাই তো নেগেটিভ অ্যাক্সিস, তাহলে ধনাত্মক অ্যাক্সিসের সাথে কোণ কই পাবো? বাচ্চারা যখন আমরা রেখার কনসেপ্টে যাব তখন কিন্তু আমি তোমাকে ফিক্সড করে মূল বিন্দু বলতে পারবো না। অর্থাৎ যদি ডান পাশের এই যে এই রেখাটার রেসপেক্টে চিন্তা করতে হবে, তোমার এই মূল বিন্দুর রেসপেক্টে চিন্তা করে লাভ নাই। এই রেখার রেসপেক্টে ডানটা হবে পজিটিভ, বামটা হবে কি নেগেটিভ। তার মানে তুমি কোন দিকে রেখা আঁকছো সেটা আমার দেখার বিষয় না, তুমি কোন দিকে রেখা আঁকছো সেটা আমার দেখার বিষয় না। আমি যেখানেই রেখা পাই না কেন, আমি যেখানেই রেখা পাই না কেন, সেই রেখার ডান পাশটা হবে পজিটিভ, বাম পাশটা হবে নেগেটিভ। ডান পাশটা হবে পজিটিভ, বাম পাশটা হবে কি বলতো নেগেটিভ। ফলে এই যে কোণটা দেখছো, এই যে কোণটা দেখছো, এই কোণটা যদি কি হয় বলতো 90 ডিগ্রি থেকে কম হয়, বারবারই বলতেছি এই কোণটা যদি 90 ডিগ্রি থেকে কম হয় তবে টেন থিটার মানটা কি হবে বলতো? টেন থিটার মানটা হবে পজিটিভ। আর এই থিটার মানটা যদি 90 ডিগ্রি থেকে কি হয় বলতো বেশি হয়, তবে টেন থিটার যে মানটা হবে সেই টেন থিটার মানটা কি হবে বলতো নেগেটিভ। তাহলে টেন থিটার মান হবে কয় ধরনের বলতো? দুই ধরনের। টেন থিটার মান পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এটার কাজটা কি? আমরা এটার কিন্তু অনেক কাজ আছে, ঢালের অনেক কাজ আছে, অনেক অঙ্ক সলভ করবো শুধু ঢাল দিয়া। অনেক অঙ্ক দেখা মনে করবা যে এটা এত বড় অঙ্ক কই থেকে আসছে, কিন্তু আমি শুধু ঢালের কনসেপ্ট দিয়ে সব কাহিনী শেষ করে দিব। তাইলে খেয়াল করো যে থিটা যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাইলেই স্লপ হবে কি পজিটিভ।
আর থিটা যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তাহলেই স্লপ হবে কি বলতো নেগেটিভ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এই যে দেখো এটা 90 ডিগ্রি থেকে কম, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি থেকে কি বেশি হবে কোনটা, 90 ডিগ্রি থেকে বেশি হবে কোনটা, এই যে এটা 90 ডিগ্রি থেকে বেশি, ঠিক আছে। তাহলে স্লপ দিয়ে কি বোঝায় ব্যাখ্যা দিব। আপাতত স্লপের কনসেপ্টে আসো। স্লপ বলতে কি বুঝি আমরা, টেন থিটা। টেন থিটা মানে কি, টেন থিটা মানে হচ্ছে যে যে থিটা থাকবে এই থিটাটার মান হবে অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ঠিক আছে। তার মানে একটু খেয়াল করো, তাহলে আমি আরো সহজ করে দিতে চাই তোমাদেরকে, আরো সহজ করে দিতে চাই। যদি রেখাটা এমনি আঁকো, রেখা যদি এমনি আঁকো তাহলে অবশ্যই স্লপ পজিটিভ, একদম প্রিমিয়াম একটা হ্যাক এটা, ঠিক আছে। রেখাগুলি যদি এইভাবে আঁকো তাহলে কি হয় বলতো পজিটিভ হবে, আর রেখাগুলি যদি এইভাবে আঁকো, একটু খেয়াল করে দেখো এইখানে দেখছো এই যে 90 ডিগ্রি থেকে বড়, তাইলে টেন থিটা স্লপটা কি হয়ে যায় বলতো নেগেটিভ। স্ক্রিনশট লয়ে নাও, ঠিক আছে। কোন কোন কত কোন এত হিসাব করার দরকার নাই। তুমি কি রেখা কি এমনে টানছো না রেখাটা এমনে টানছো, এই দুইটা জিনিসের উপরেই, ঠিক আছে, রেখাটা কিভাবে টানছো সেটার উপরেই আমার কি হয় বলতো নির্ভর করবে। দেখো রেখাটা যদি কি করো এই যে এইভাবে টানো, এই যে দেখছো ডাইরেকশনটা দেখছো কিভাবে টানছি, এইভাবে যদি রেখাটা টানো তাহলে থিটা সবসময় 90 ডিগ্রি থেকে ছোট হবে। আর যদি তুমি কি করো বলতো রেখাটা ওইভাবে টানো তাহলে সবসময় থিটার মানটা কি হয় বলতো 90 ডিগ্রি থেকে বড় হবে। 90 ডিগ্রি থেকে ছোট হইলেই স্লপটা কি হয় বলতো, স্লপটা পজিটিভ হবে। আর 90 ডিগ্রি থেকে বড় হইলেই স্লপটা কি হবে বলতো নেগেটিভ হবে। দেখো এই ঢাল যদি বলতে পারো, ঢাল যদি বুঝতে পারো, ঢালকে বলি আমরা বলছিলাম যে লেখের সাথে কথা বলতে শিখতে পারবা। আমার ক্লাস শেষ হইলে তোমরা লেখের সাথে কথা বলতে পারবা। তাহলে কথা বলার জন্য তো কি লাগবে, একটা ভাষা লাগবে। তাহলে ইসের গ্রাফের ভাষাটাই হচ্ছে স্লপ। তোমার গ্রাফের ভাষাটা হচ্ছে স্লপ, অর্থাৎ তুমি যদি স্লপ সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া নিতে পারো তাহলে তোমার গ্রাফ নিয়ে কথা বলতে কেউ বাধায় রাখতে পারবে না। তাহলে বারবারই বলতেছি স্লপ কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এই দুইটা জিনিস। তাহলে এমনে গুতা মারবা না এমনে গুতা মারবা এটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যদি এইভাবে দাও, এইভাবে গুতা দাও, এইভাবে যদি স্লপ আঁকো, ঠিক আছে, রেখা হইতে পারে অথবা বক্ররেখার স্পর্শক হইতে পারে। যদি রেখাটা এইভাবে টানো তখনই স্লপ হয়ে যাবে কি বলতো পজিটিভ। আর রেখাটা যদি এইভাবে টানো, এইভাবে যদি টানো, এই যে খেয়াল করছো এইভাবে যদি টানো তখন স্লপটা হয়ে যাবে কি নেগেটিভ। তার মানে 90 ডিগ্রি থেকে ছোট হইলেই 90 ডিগ্রি থেকে ছোট হইলেই স্লপ হবে কি বলতো পজিটিভ, আর 90 ডিগ্রি থেকে বড় হইলেই স্লপ হবে কি বলতো নেগেটিভ। আশা করি আমার কথা বুঝছো। অনেকভাবে বুঝাইলাম, আরো একটা কথা মনে করাই দিই তোমাদেরকে, সেটা কি এই যে দেখো এই যে এই আনুভূমিক রেখা যদি হয় কখনো যদি আনুভূমিক রেখা হয় সেই ক্ষেত্রে স্লপকে এম দিয়ে লিখি, এম মানে টেন থিটা, সেইখানে টেন থিটাটা হচ্ছে 0, সেটা টেন থিটাটা হচ্ছে কত বলতো 0। আর যদি 90 ডিগ্রি হয় তখন যে এম এর মানটা পাবো সেই এম এর মানটা হবে কি বলতো সেটা হবে কি বলতো ইনফিনিটি। এম এর মানটা কি হবে বলতো ইনফিনিটি, একটু মনে রাখো। তাহলে এইখানে খেয়াল করো, এই রেখাটার কথা চিন্তা করো। এই রেখাটার ক্ষেত্রে যদি 45 ডিগ্রি হয়, 10 যদি 45 ডিগ্রি হয়, এই রেখাটার মধ্যে খেয়াল করে দেখো এই রেখাটার ক্ষেত্রে এম এর মান হচ্ছে কি বলতো 1, স্লপ 1। আবার যদি এটার একটা রিভার্স লেখার কথা চিন্তা করতে পারি, এইটার কথা চিন্তা করতে পারি, দেখো খেয়াল করে এই যে 135 ডিগ্রি, ঠিক আছে, -45 ডিগ্রি বা 135 ডিগ্রি, সেই ক্ষেত্রে এম এর মানটা কত বলতো -1। কথা বুঝছো, ভালো করে বুঝো। এই একটু খেয়াল করো, নামতে 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 এই রেখাটার কিন্তু আবার স্লপ 0, স্লপ কি 0। তার মানে একটু খেয়াল করো যখন এখানে 10 ডিগ্রি তাহলে এই রেখাটা এই যে এক্স অক্ষের রেখাটা স্লপ বাড়তে 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 ইনফিনিটি হইছে। এই যে ডান পাশটারে বলবো আমরা প্লাস ইনফিনিটি, এই বাম পাশটারে বলবো আমরা মাইনাস ইনফিনিটি। মনে রাখো, মানে ওই যে লম্ব যে রেখাটা 90 ডিগ্রি, এই যে 10-90 ডিগ্রি যে রেখাটা সেটা বরাবর যেটা সেটা তো অবশ্যই ইনফিনিটি, কিন্তু সেটার সাথে লাগানো ডান পাশের অংশটা, সাথে লাগানো ডান পাশের অংশটা যেখানে নদী শেষ হইছে, যেখানে সমুদ্রের পানি শেষ, সেখানেই তো ডাঙা শুরু। যেখানে পানিটা শেষ হয়েছে তার একটু ডান পাশেই পানি, আবার একটু বাম পাশেই কি বলতো বালু, ঠিক ওইটাই। এই যে দেখো এইখানে পানিটা শেষ, তাহলে এই ডান পাশটা পানি, বাম পাশটা হচ্ছে কি বালু, অর্থাৎ ডান পাশটা প্লাস ইনফিনিটি, বাম পাশটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি। কেন এই চিৎকার চেঁচামেচি করতেছি, কেন এই চিৎকার চেঁচামেচি করতেছি? কোনো সমস্যা নাই, আমরা বললাম তো যখন গ্রাফে যাব তখন তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে যে শিখছো কি এতক্ষণ। তাহলে কখন স্লপটা পজিটিভ হবে কখন স্লপটা নেগেটিভ হবে এটা কি বুঝছো সবাই? এটা কি বুঝছো? ওই যে বলছি গুতা সিস্টেম, এইভাবে গুতা দিবা পজিটিভ,
এইভাবে গুতা দিবা নেগেটিভ। ঠিক আছে, একটা চিত্র দেখলে হয়তো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একটা চিত্র দেখলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে আসলে আমরা এতক্ষণ শিখলামটা কি। আচ্ছা, ঢাল বের করে লাভটা কি, লাভটা শিখতেছি, লাভটা শিখার আগে এটাও শিখতেছি, এটা শিখার আগে এই চিত্রটা দেখাইতেছিলাম, একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে দেখবা, একটু মনোযোগ দিয়ে দেখবা এই চিত্রটার মধ্যে। এই যে দেখো এই স্লোপটা 0, এই যে দেখছো এই স্লোপটা +1, এই স্লোপটা -1। ঠিক আছে, তাহলে এই ফিগারটার দিকে নজর দাও। এই যে খেয়াল করো, আমরা এই কথাটাই বলতে চাইতেছিলাম। দেখছো এই যে এটা একটা y = x sin স্কয়ার +1, এটার একটা লেখচিত্র, কত বিশ্রী লেখচিত্র। আচ্ছা যাই হোক, লেখচিত্র যাই হোক না কেন, দেখো এই যে স্লোপ দেখছো, এই যে এখান থেকে কিভাবে যাইতেছে, আমি আবার প্রথম থেকে ধরি। এই যে দেখো, এই যে দেখো, এই যে নামতেছে, এই যে উঠতেছে, এই যে নামতেছে। ঠিক আছে, তাহলে এই যে এইখানে যতক্ষণ উঠছিল, যখন এরকম ছিল ততক্ষণ স্লোপ পজিটিভ, আবার যখন কি হয়েছে বাঁকা হয়েছে তখনই স্লোপ নেগেটিভ হয়েছে। খেয়াল করছো নি, এই যে স্লোপ পজিটিভ, এই যে বাঁকা হইতেছে স্লোপ নেগেটিভ। আবার কি যখন লম্ব হবে তখন কি বলতো ইনফিনিটি, স্লোপটা ইনফিনিটি। খেয়াল করছো, দেখছো? তাহলে স্লোপ সবসময় যে একটা সরল রেখারই হবে শুধু তাই না, স্লোপটা কি হইতে পারে বলতো, বক্ররেখারও হইতে পারে। বক্ররেখার ক্ষেত্রে যেহেতু স্লোপ অবশ্যই কোণের ট্যানজেন্ট, ঠিক আছে, সেহেতু অবশ্যই তার একটা কি লাগবে বলতো, রেখা ছাড়া তো কোণ তৈরি করা সম্ভব না। তাহলে যদি বক্ররেখা হয় সেখানে অবশ্যই আমি একটা স্লোপ আঁকবো, সেখানে একটা স্পর্শক আঁকবো বা ট্যানজেন্ট আঁকবো। আর যদি কি হয় বলতো, সরল রেখা হয় তাহলে তো আমার সমস্যা নাই। আর যদি গুতাটা কিভাবে দেই দেখো তো, এই যে এইভাবে গুতা দেই তাহলে কি হয় বলতো, এইভাবে যদি রেখা টানি তাহলে স্লোপটা পজিটিভ, ওইভাবে রেখা টানলে স্লোপটা হবে কি বলতো, নেগেটিভ। ধন্যবাদ তোমাদেরকে। আমাদের পুরো ভিডিওটা থাকবে গ্রুপে। আমি যদি বললাম তো আমি অনেক কিছু শিখাতে চাই তোমাদের, গ্রাফ নিয়ে অনেক কথা আছে, এগুলি কিছু না, এগুলি এখনো বেসিক পর্যায়ে আছি। আমি গ্রাফ নিয়ে অনেক কথা বলতে চাই, আমি যদি মানে তোমাদের লেখার সময় দেই তাহলে হয়তোবা আমরা কি সব কথা শেষ করতে পারবো না। ঠিক আছে, সেই জন্য তোমাদের উচিত হচ্ছে তোমরা হয়তো বা ভিডিওটা আবার পরে দেখে আবার লিখে নিতে পারো। ঠিক আছে, মূল কনসেপ্ট বুঝে নাও। এখনো লেখার মতো কিছুতে যাইনি আমি তোমাদের এখনো বেসিকেই আছি। ঠিক আছে, একটু আমাকে সুযোগ দাও পড়ানোর, তাহলে দেখবা তোমরা অনেক কিছু শিখবা। আচ্ছা একটু এদিকে তাকাও, আমরা বলছিলাম যে ঢাল বের করার একটা নিনজা টেকনিক আছে। ঢাল বের করে লাভটা কি আসলে আমরা একটু আগে বলছিলাম তোমাদের সাথে যে 3 ধরনের লেখ আমরা তোমাদেরকে একটু দেখাইছিলাম, 3 ধরনের লেখচিত্র দেখাইছিলাম। একটা হচ্ছিল কি বলতো, যদি 3টার কথাই বলি আমি, একটা হচ্ছে এস বনাম টি, আরেকটা হচ্ছে ভি বনাম টি, আরেকটা হচ্ছে এ বনাম টি। এই 3টা লেখ আমরা তোমাদেরকে দেখাইছি, এই 3টা লেখ তোমাদেরকে দেখাইছি। ঠিক আছে, তাহলে ঢাল মানে আমি তোমাদের বারবার বলছি, ঢাল মানেই হচ্ছে টেন থিটা। ঢাল মানেই কি টেন থিটা, আর টেন থিটা মানেই কি বলতো, লম্ব বাই ভূমি। আর এই সকল লেখের জন্য এটা তো অবশ্যই ওয়াই অক্ষ, এটা অবশ্যই এক্স অক্ষ। তাহলে ভূমি বলতে এক্স অক্ষ বুঝায় আর লম্ব বলতে ওয়াই অক্ষ বুঝায়। এই সকল কনসেপ্টের ক্ষেত্রে ভূমি বলতে এক্স অক্ষ বুঝায়, লম্ব বলতে ওয়াই অক্ষ বুঝায়। ঠিক আছে, তাহলে লম্ব বাই ভূমি মানে কি, ওয়াই বাই এক্স, ওয়াই বাই কত, এক্স। এখন তোমার গ্রাফটা তুমি যদি এটাকেই মূল বিন্দু কনসেপ্ট করে রাখো, চিন্তা করে রাখো, তাহলে তোমার যদি রেখাটা, গ্রাফের রেখাটা যদি এখান থেকে শুরু হয়, ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে গ্রাফটা শুরু হয়েছে এখান থেকে, তাহলে তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ এখানে এটা হচ্ছে ওয়াই আর কি হয়েছে এই 0 থেকে এই পর্যন্ত এক্স, তাইলে কিন্তু আসলে তোমার কনসেপ্ট মিলবে না, কারণ তোমার গ্রাফটা শুরু হয়েছে তো এখান থেকে। সেজন্য ওয়াই বাই এক্স না বইলা আমরা এটাকে অ্যাকুরেটলি বলার জন্য ডেল ওয়াই বাই ডেল এক্স বলি। ঠিক আছে, এটা তোমাদের ম্যাথের ভাষায় ওই যে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, ঠিক আছে, এরকম বলে। এত কাহিনী আমার দরকার নাই, ঠিক আছে, এত কিচ্ছা কাহিনীর দরকার নেই, আমি খালি এতটুকুই বুঝবো, টেন থিটা মানে ঢাল, ঢাল মানে ওয়াই বাই এক্স। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো, এই গ্রাফটার মধ্যে খেয়াল করে দেখো, এইখানে যে আমি গ্রাফটা আঁকছি তোমাদের জন্য, এই গ্রাফটার মধ্যে যদি টেন থিটা চিন্তা করি সেটা কি হয় বলতো, ডেল এস বাই ডেল টি। এই গ্রাফটার মধ্যে যদি টেন থিটা লিখি আমরা, সেটা কি বলতো, ডেল ভি বাই ডেল টি। এটার মধ্যে যদি টেন থিটা লিখি আমি, সেটা কি বলতো, ডেল এ বাই কত, ডেল টি। তার মানে কখনো যদি আমাকে গ্রাফের ঢাল বের করতে বলে, এর মানে কি, এর মানে দেখো ওয়াই অক্ষের মধ্যে যা বসাইছি, ওয়াই অক্ষের মধ্যে যাকে বসাইছি, এক্স অক্ষের মধ্যে যাকে বসাইছি, এই দুইটার অনুপাত করলে আমি সেই জায়গার কি পেয়ে যাব বলতো, সেই জায়গার ঢাল পেয়ে যাব। অর্থাৎ এস বনাম টি লেখের মধ্যে ঢালটা হবে বেগ, ভি বনাম টি লেখের মধ্যে ঢালটা হবে ত্বরণ, আর এ বনাম টি লেখটার মধ্যে ঢালটা হবে কি বলতো, জার্ক। জার্ক শিখো নাই তোমরা, শিখাবো না আমরা ইনশাল্লাহ।
আল্লাহ যদি বাঁচায় রাখে শিখাবো। তাহলে ঢালের মূল তাৎপর্য হচ্ছে ঢাল দিয়া ওই লেখটা কার লেখো সেটা বুঝাই দেয় আমারে। ঢালটা দিয়া ওই লেখোটা কার লেখো সেটা আমাকে খুব সহজে বুঝাই দেয়। কি, যেমন এস বনাম টিটা হচ্ছে বেগের লেখো, এ ভি বনাম টিটা হচ্ছে ত্বরণের লেখো, তারপরে এ বনাম টিটা হচ্ছে কিসের লেখো বলতো, জার্কের লেখো। ঠিক আছে, তাহলে সাধারণত ঢাল দিয়ে এটাই বুঝায়। এবং সেই ঢাল দিয়ে আমরা কি বের করতে পারবো বলতো, এই এস বনাম টি লেখ হইলে ঢাল বাইর করো মানে বেগ বাইর করে লইতে পারবো। তাহলে এস বনাম টি একটা গ্রাফ দিয়ে যদি কখনো আমাকে বলে বেগ বাইর করে দাও, তখন আমি কি করব, সেই ঢালের সেখানকার ঢাল বাইর করে লিখব। ঠিক আছে, এত কাহিনীর দরকার নেই, ঢাল বের করবো, ঢাল করলেই বেগ পেয়ে যাবো। ভি বনাম টি এর ক্ষেত্রে ঢাল বের করবো, ত্বরণ পেয়ে যাবো। ঠিক আছে, এরকম অনেক কিছু ঢাল, আরো অনেক কঠিন অ্যাপ্লিকেশন দেখবো আমরা, শুধু এত সহজ অ্যাপ্লিকেশন না, আরো অনেক কঠিন অ্যাপ্লিকেশন দেখবো, সেটা নিয়েও ইনশাল্লাহ কাজ করবো। স্ক্রিনশট নিয়ে নাও, এগুলি আর স্লাইডে পাওয়া যাবে না, আমরা স্লাইডের উপরে যা লিখবো সেগুলি হয়তো খুঁজে পাবো না আমরা। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম ঢাল বের করার একটা নিনজা টেকনিক আমরা শিখবো। ঢালটা কি রিপ্রেজেন্ট করে, অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এই বনাম এই লেখের ঢালটা কি, ঢালটা কি রিপ্রেজেন্ট করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বুঝবো বলতো, যেমন দেখো যদি কখনো নিনজা টেকনিকটা কি, ওই যে একটু আগেই বলছি ওয়াই বাই এক্স। এখন ওয়াই বাই এক্স এর ক্ষেত্রে আমাদের কি করার দরকার হয় বলতো, ওয়াই অক্ষে কি বসাইছি, এক্স অক্ষে কি বসাইছি সেটা আগে জানতে হবে। যেমন দেখো আমি যদি বলি সরণ বনাম সময় গ্রাফের মধ্যে ঢাল কি, তাহলে চিন্তা করে দেখো, তাহলে ওয়াই অক্ষ বরাবর বসাইছি কি সরণ, এক্স অক্ষ বরাবর বসাইছি কি সময়, কারণ আমরা বলছিলাম প্রথমটা ওয়াই তারপরেরটা কি বলতো এক্স। তাহলে ওয়াই বনাম এক্স এই লেখের ঢালটা কি হয় বলতো, সরণ বাই সময়। সরণের একক মিটার, সময়ের একক কি বলতো সেকেন্ড। তাহলে এককটা কি পাইলাম, মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে বেগ। কথা বুঝছেন না, বুঝেন? কারণ মিটার পার সেকেন্ড কার একক, বেগের একক। সাব্বাস, একটু আসেন বেগ বনাম সময়ের কথা যদি চিন্তা করি আপনাদের সাথে। বেগ বনাম সময়ের জন্য ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সময়। তাহলে বেগের একক কি মিটার পার সেকেন্ড, আর সময়ের একক কি শুধু সেকেন্ড। তাহলে এই সেকেন্ড সেকেন্ড গুণ করলে কি হয়, সেকেন্ড স্কোয়ার। তাহলে এককটা কার বলেন তো, মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের। একই রকম ভাবে খেয়াল করে দেখেন, যদি ভরবেগ বনাম যে কোনো কিছু, বললাম তো এতদিন যেই বেসিক গ্রাফগুলি তোমরা শিখছো তার থেকেও এক্সট্রা অর্ডিনারি গ্রাফও তোমাদেরকে দিতে পারে। আমরা বারবারই বলতেছি আমরা কিন্তু বেসিক শিখতেছি, আমরা এক্সট্রা অর্ডিনারি গ্রাফের মধ্যে যাব, একটু সময় দিতে হবে আমাকে। খেয়াল করো, তাহলে ভরবেগ কি বলতো, কেজি মিটার পার সেকেন্ড, আর বেগকে কি দিয়ে প্রকাশ করে বলতো, মিটার পার সেকেন্ড দিয়ে প্রকাশ করে। তাহলে মিটার পার সেকেন্ড কাইটা দিলাম কেজি। অর্থাৎ আমি যদি কোনো একটা কি করি বলতো, ভরবেগ বনাম বেগ গ্রাফের মধ্যে কি বসাই বলতো, গ্রাফ তৈরি করে যদি বলি সেটা ঢাল কত, সেটার থেকে ভর বাইর করো, তার মানে ইনডাইরেক্টলি মেসেজ দিচ্ছে আমাকে সেটার কি ঢাল বাইর করতে বলছে। কথা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছো? বুঝলে একটু ওকে লিখে কমেন্ট করো তো। বাচ্চারা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, আমার কথা কি বুঝতে পারতেছো? যদি বুঝে থাকো তাহলে ওকে লিখে একটু কমেন্টে জানাও। কে কে ক্লাস করতেছো ওকে লিখে একটু জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের টেকনিকটা তোমরা বুঝেছো। আমরা বলছি আমরা কিন্তু গ্রাফের বেসিক শিখলাম এতক্ষণ, এখন দেখবো যে গ্রাফের অ্যাপ্লিকেশনটা কত মজা। এখন দেখবো গ্রাফের অ্যাপ্লিকেশনটা কত মজা। ঠিক আছে, ওকে লিখে কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে তোমরা আমার কথা শুনতেছো। ধন্যবাদ তোমাদেরকে, অনেকেই কমেন্ট করেছো, ধন্যবাদ। তোমাদের প্রশ্নের উত্তর দিব, আমি বলছিলাম যে অনেক প্রশ্ন আছে তোমাদের, সব প্রশ্নের উত্তর এখন দিতে পারতেছি না, উত্তর আমি দিব, একটু সময় দিতে হবে আমাকে। আমরা এই গ্রাফগুলি দেখাইছি তোমাদের। তাহলে আমরা প্রথম অবস্থান সময় লেখচিত্রের দিকে নজর দেই। তাহলে এই অবস্থান সময় লেখচিত্রের অ্যাপ্লিকেশনটা জানতে চাই তোমাদের কাছে। অবস্থান বনাম সময় লেখচিত্রের মধ্যে আমরা দুই ধরনের জিনিস জানতে চাই। তোমরা এতদিন শিখে আসছো ছোটকাল থেকে, আমরা একটা জিনিস মনে করাই দিই তোমাদের। ছোটকাল থেকে এভারেজ গড় বেগ শিখে আসছো, ডেল এস বাই ডেল টি, ইনস্ট্যান্ট ভেলোসিটি শিখে আসছো, ডেল এস বাই ডেল টি না ডি এস বাই ডিটি। কারণটা কি জানতে চাও? এটা কই থেকে আসছে? এই যে দুইটা সূত্র পাইছি আমরা, যে গড়বেগ হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়ের পরিবর্তন, আর ইনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে ডিএস বাই ডিটি। এটা কই থেকে আসছে? এটা গ্রাফ থেকেই আসছে। একটু দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফটার শেপ এরকম হওয়ার কারণ কি তোমরা জানো? ঠিক আছে, এই গ্রাফের শেপ এরকম হওয়ার কারণ কি তোমরা জানো? গ্রাফের শেপ নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা যাই হোক, একটু চিন্তা করে দেখো, এ বিন্দু নিলাম, বি বিন্দু নিলাম, সি বিন্দু নিলাম। তাহলে এইটা যেহেতু এস বনাম টি, তাহলে এই লেখের স্লপটা কি হবে? স্লপ হবে বেগ। তাহলে একটু চিন্তা করে দেখো, এ বিন্দুর বেগ যদি চিন্তা করি, তাহলে এখানে যদি আমি একটা স্লপ আঁকি, খেয়াল করে দেখো, এখানে যদি একটা স্পর্শক টেনজেন্ট আঁকি, সেটার থিটা,
বি বিন্দুর স্লপ সেইটার থিটা, সি বিন্দুর স্লপ সেইটার থিটা, এই তিনটা থিটা কি একরকম হইছে? তার মানে বাচ্চারা আমি বলতে পারি এ বিন্দুর বেগ যা হবে বি বিন্দুর বেগ তা হবে না, আবার বি বিন্দুর বেগ যা হবে সি বিন্দুর বেগ কি হবে না, তা হবে না। তার মানে কি বলতো, বেগের ডিফারেন্স আছে। তাইলে এখন চিন্তা করে দেখো, খালি আমি একটু এ বি সি ডি তিনটা বিন্দু নিছি, কিন্তু এ থেকে শুরু করে সি পর্যন্ত খালি কি তিনটা বিন্দু হবে? অসংখ্য বিন্দু হবে। তাহলে এই সব বিন্দুগুলির বেগ যোগ করে আমার গড় বেগ বাইর করে কি আসলে মুখের কথা? অনেক জটিল কথা। সেজন্য আমরা একটা বুদ্ধি করছি, আমি যদি এ বিন্দু এবং সি বিন্দুর মাঝখানে গড় বেগ চাই তখন কি করব আমি? তাহলে এ বিন্দু এবং সি বিন্দুর মাঝখানে যখন আমি গড় বেগ চাবো তখন এ বিন্দুর একটা দূরত্ব পাবো, আবার সি বিন্দুর একটা দূরত্ব পাবো। এখান থেকে আমরা কি বের করবো বলতো? এস এ মাইনাস এস সি বাইর করবো, টি এ মাইনাস টি সি বাইর করবো। তাহলে দূরত্বের পরিবর্তন বাইর পাওয়া যাব, আবার সময়ের পরিবর্তন পাওয়া যাব। এই দুইটাকে ভাগ দিলে এখান থেকে গড় বেগ পাবো। আর যদি কোনো একটা বিন্দুর ইনস্ট্যান্ট ভেলোসিটি বাইর করতে বলে, এই যে এ বিন্দুর ইনস্ট্যান্ট ভেলোসিটি চাই, তাহলে ওই বিন্দুতে স্পর্শক আইকা ওই বিন্দুতে টেন থিটা বাইর করে নিব। তাহলে টেন থিটা বাইর করলেই সেই বিন্দুর কি হয়ে যাবে বলতো? সেই বিন্দুর বেগ বের হয়ে যাবে, তাৎক্ষণিক বের হয়ে যাবে। তাহলে বারবার দুইটা জিনিস মনে করাই দিলাম কেন? আমাদের অঙ্কের সময় কাজে লাগবে। কোনো একটা গ্রাফ দিয়ে যদি বলে সেই বিন্দুর ইনস্ট্যান্ট ভেলোসিটি বাইর করে দাও এস বনাম টি গ্রাফের মধ্যে, তবে ইনস্ট্যান্ট ভেলোসিটি মানে ওই বিন্দুর ঢাল নির্দেশ করছে। আর যদি বলি যে না, ইনস্ট্যান্ট ভেলোসিটি আমার লাগবে না, আমার সি বিন্দু এবং এ বিন্দুর মাঝখানে গড় বেগ বাইর করে দাও, তাহলে আমরা একটা বুদ্ধি করব। কি বুদ্ধি করব? আমরা পাইছি কি বলতো? ডেল এস বাই ডেল টি। ডেল এস বাই ডেল টি মানে কি? ডেল এস বাই ডেল টি মানে হচ্ছে এস টু মাইনাস কত বলতো? এস ওয়ান বাই কত বলতো? টি টু মাইনাস কত বলতো? টি ওয়ান। ঠিক আছে, অর্থাৎ কি বলতো, এই যে সি বিন্দুর একটা কি বের করবো বলতো? দূরত্ব বের করব, আবার এ বিন্দুরও কি বের করবো বলতো? দূরত্ব বের করব। দুইটা দূরত্ব বিয়োগ করব, তাহলে কি এ থেকে সি পর্যন্ত কতটুকু দূরত্ব সে গেছে সেটা বের করতে পারবো, এবং সময়ের ডিফারেন্স দিয়ে ভাগ দিব। তাইলে অবস্থান সময় লেখচিত্র প্রথম একটা ব্যবহার শিখাইলাম আমরা, এক্সপার্ট ব্যবহার বা অ্যাডভান্স লেভেলের ব্যবহার। সেটা হচ্ছে কখনো যদি এই গ্রাফগুলো থেকে গড় বেগ বাইর করতে বলে আর কি বের করতে বলে বলতো? তাৎক্ষণিক বেগ বের করতে পারে, দুইটা কিন্তু আলাদা কথা। গড় বেগ বের করতে বলে আমরা কি করব? যেই দুইটা বিন্দুর কথা বলবে সেই দুইটা বিন্দুর সরণ থেকে কি করব বলতো? সরণের পরিবর্তন দিয়ে গড় বেগ বের করব। আর যদি কি বলে বলতো? ইনস্ট্যান্ট ভেলোসিটি বলে, তাহলে একটা বিন্দুর কথাই বলবে এবং সেই বিন্দুর ঢাল বাইর করব। ঢাল বের করলে সেই বিন্দুর ইনস্ট্যান্ট ভেলোসিটি পেয়ে যাব। একই রকম ভাবে খেয়াল করো বাচ্চারা, একই রকম ভাবে, তাহলে এগুলি আমরা তোমাদেরকে বলছি একই রকম ভাবে। অবস্থান এটাও বলছি তোমাদেরকে। আসো, অবস্থান সময় লেখচিত্রের মধ্যে এই যে দেখো, এটাও এস বনাম টি লেখচিত্র, এটাও এস বনাম টি লেখচিত্র। কিন্তু খেয়াল করে দেখো, আমার কাছে যে দুইটা কার আছে, দুইটা গাড়ি আছে, খেয়াল করছো তোমরা? একটা হচ্ছে নীল গাড়ি আর একটা হচ্ছে লাল গাড়ি। ঠিক আছে, লাল গাড়ির গ্রাফটা হচ্ছে এইটা, নীল গাড়ির গ্রাফ হচ্ছে এইটা। দুইটাই অবস্থান সময় লেখচিত্র, কিন্তু সেই ভিন্ন হওয়ার কারণটা কি? সেই ভিন্ন হওয়ার কারণটা কি? সেই ভিন্ন হওয়ার কারণ হচ্ছে এই বস্তুটা যখন এস বনাম টি এর মধ্যে দেখো, এইখানে থিটার মান যা, এইখানে থিটার মান তাই, এইখানে থিটার মান কি আলাদা কিছু? একই রকম না? এইখানে থিটার মান, এখানে থিটার মান, এখানে থিটার মান কি আলাদা হবে? আলাদা হবে না। ফলে এ বিন্দুর বেগ যা হবে বি বিন্দুর বেগ তাই হবে, সি বিন্দুর বেগ তাই হবে। কিন্তু মজার বিষয় খেয়াল করে দেখো, এই গ্রাফটার মধ্যে কি হয়েছে? এটাকে যদি এ বিন্দু, এটাকে যদি বি বিন্দু, এটাকে যদি সি বিন্দু ধরি আমি, তাহলে এ বিন্দুর স্পর্শকের ঢাল, বি বিন্দুর স্পর্শকের ঢাল, সি বিন্দুর স্পর্শকের ঢাল, তিনটা কি সেম? দেখো তো, কখনোই সেম না। তাইলে কখনো যদি কি হয় বলতো? এস বনাম টি লেখচিত্রের মধ্যে, কখনো যদি এস বনাম টি লেখচিত্রের মধ্যে কি হয় বলতো? সরল রেখা হয়, তাহলে অবশ্যই সেটা কি বেগ বলতো? সমবেগ। আর যদি কি হয় বলতো? এস বনাম টি এর রেখার মধ্যে বক্ররেখা হইলে এক এক বিন্দুর ইনস্ট্যান্ট ভেলোসিটি এক এক রকম, সেজন্য সে কখনোই কি হইতে পারে না বলতো? বক্র। সে কখনোই কি হইতে পারে না? সমবেগ হইতে পারে না। সেটা হচ্ছিল কি বলতো? অসমবেগ। ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা বলবো, এটা নিয়ে কথা বলবো আমরা একটা ফিগারের মধ্যে, একটা হোয়াইট বোর্ডের ফিগারের মধ্যে সব ধরনের লেখো এক লাইনে লিখে দিব ক্লাস শেষে ইনশাল্লাহ। আসো, তাহলে আমরা যেই কথা বলতে চাই তোমাদের সাথে একটু মনোযোগ। এই যে বললাম না অ্যাপ্লিকেশন দেখবো আমরা একটু দেখতে চাই তোমাদের, একটু গ্রাফ দেখে। আমরা বলছিলাম না গ্রাফ কথা বলে, বলছিলাম গ্রাফ কথা বলে। তাহলে এখন থেকে কথা শুরু। দেখো তো একটু, তোমরা একটু খেয়াল করে দেখো, আমাকে বলছে অবস্থান সময় লেখচিত্র। এই লেখচিত্রের মধ্যে নিচের কোন ক্ষেত্রে কণা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে?
এই চারটা চিত্রের মধ্যে কোন চিত্রের মধ্যে কণাটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে আমি জানতে চাই। এই যে চারটা চিত্র আমরা পাইছি, এই চারটা চিত্রের মধ্যে তোমরা কি কেউ বলতে পারো আমাকে কোন চিত্রটার মধ্যে কণাটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে? বলো তো আমাকে। এই যে মজা কিন্তু শুরু হইলো, যারা ক্লাস থেকে যাওয়া শুরু করছে তারা কিন্তু মেইন মজা মিস করলো। আমরা বলছিলাম যে আমরা আজকে অ্যাডভান্স লেভেলে চলে যাব। এই যে অ্যাডভান্স লেভেল শুরু হইলো, এটা একটা ইউনিভার্সিটিতে আসছে প্রশ্নটা। এই প্রশ্নটা একটা ইউনিভার্সিটিতে আসছে, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, ঠিক আছে? এবং খালি নর্মাল ইউনিভার্সিটি না, কুয়েটে আসছে এই প্রশ্নটা। তাহলে এখন আমাকে প্রশ্নের উত্তর দাও, এই চারটা চিত্রের মধ্যে কোন চিত্রে কণাটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে? দেখো, দেখবা এই যে এখন লেখো, কথা বলবে। কোন কণাটা? সবাই বলতেছে এ, সবাই বলতেছে এ, ঠিক আছে? আর কি কেউ আসো, কেউ এরকম পাপি আসো যে বলতেছো অন্য কিছু? সবাই বলতেছে এ। এই যে দেখছো, তোমরা যে গ্রাফের সাথে কথা বলতে পারো না, এটা কিন্তু তার প্রমাণ। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে কি বলতো? আদিবেগ জিরো, তাই তো কথা। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে মানে কি? আদিবেগ জিরো। তাহলে আদিবেগ যদি জিরো হয়, তাহলে খেয়াল করে দেখো, এখন দেখতে হবে কি আদিবেগ জিরো মানে স্লপ জিরো। কারণ কি এটা এস বনাম টি না বাচ্চারা? কি বনাম টি লেখো? এস বনাম টি লেখো। বারবার বলতেছি, খুব মজার ক্লাস এখন শুরু হইলো। দেখো, তাহলে এস বনাম টি যদি জিরো হয়, এস বনাম টি যদি লেখো হয়, তাহলে আদিবেগ জিরো মানে কি? স্টার্টিং পয়েন্ট যেখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে না? তাহলে এই স্টার্টিং পয়েন্টটা, এটা তো একটু বেজাল হয়ে গেছে, কারণ এখান থেকে গ্রাফটা শুরু হয়েছে। কিভাবে শুরু হয়েছে আমি জানি না। আচ্ছা যাক, একটু পরে বলতেছি এটার কাহিনী। আসো, তাহলে একটু চিন্তা করে দেখো, স্টার্টিং পয়েন্ট যেখানে, তার বেগটা কি হইতে হবে বলো তো? জিরো হইতে হবে। যেহেতু এটা এস বনাম টি গ্রাফ, সেহেতু এস বনাম টি গ্রাফের মধ্যে আমরা বলছিলাম স্লপ মানে বেগ। তার মানে কি স্টার্টিং পয়েন্টে যার বেগটা জিরো হবে, যার স্লপটা জিরো হবে, সেই তো আদিবেগ জিরো। একটু চিন্তা করে দেখো, সবাই বলছো এ নাম্বারটা। আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও। তাহলে এই বিন্দুতে একটা স্লপ আঁকো, এই বিন্দুতে স্লপ আঁকো। স্লপ কি নাই? এই বিন্দুতে স্লপ আছে না নাই? তাহলে স্লপ থাকলে সেখানে টেন থিটা জিরো হয় কেমনে? বলো দেখি আমার। স্লপ কি 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এখানে খালি আদিবেগ নাই। খালি কি আদিবেগ নাই এরকম না, আছে। প্লাস হচ্ছে কি পজিটিভ আদিবেগ। আবার এটার স্টার্টিং পয়েন্ট চিন্তা করে দেখো, তাহলে এটার স্টার্টিং পয়েন্ট কি? এই যে দেখছো, এইখানে আদিবেগ আছে, আদিবেগটা কি? নেগেটিভ। একটু খেয়াল করো, দেখছো নি কাহিনী? এই জায়গায় যে স্লপ আঁকতে গেলা, থিটার মান 0 ডিগ্রি না? তাহলে 0 ডিগ্রির মান কত? 0। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, বুঝছো নি কি বলছিলাম? দেখছো, একটা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছে, ঠিক আছে? এবং তোমরা পারলা না। কি প্রিপারেশন নিতেছো জানতে মন চায় আমার। আমি বলছি তো, গ্রাফের মজা শুরু হইলো মাত্র কিন্তু, ঠিক আছে? কে বুঝছো দেখো তো। একজন বলছে ডি তো কোনো গ্রাফই না। এই যে দেখো, সময়ের শুরুতে আমি যখন স্টপওয়াচ শুরু করছি, তখন গ্রাফ কিন্তু শুরু হয় নাই। গ্রাফ শুরু হয়েছে 10-15 মিনিট পর। তার মানে এটার কিন্তু সময়ের শুরুতে আদিবেগ জিরো না। কারণ আমাদের কথা কি ছিল? এই যে এই গ্রাফটা কিন্তু এর আগে এরকম হইতে পারতো, এর আগে এরকম যাইতে পারতো, এর আগে এরকম যাইতে পারতো। কিরকম আমি জানি না। তাহলে এই ডি নাম্বার গ্রাফের কথা তোমার বাদই দিয়ে দিতে হবে। কেন? কারণ আমার কথা ছিল কি, আদিবেগ কাকে বলে? সময়ের শুরুতে যেই বেগ, সে তো সময়ের শুরুতে তার কোনো অবস্থানের সুস্পষ্ট কোনো ধারণাই নাই, কিন্তু এটার ধারণা আছে। বুঝছো নি? মজা পাইছো বাচ্চারা? কে মজা পাইছো একটু কমেন্টে জানাইতে হবে। খালি কমেন্টে জানাইলে হবে না, শেয়ার দিয়েও জানাইতে হবে, ঠিক আছে? এবং আমার তো একটা পেজের লিঙ্ক দিছি আমি, দেখছো তোমরা? সেই পেজে লাইক দিবা, সেখানে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যুক্ত হবা। এরকম আমরা আরো ক্লাস নিব। আমরা রিসেন্টলি বুয়েটের কোশ্চেন সলভ করব এবং ঢাকা ইউনিভার্সিটির আগের বছরের প্রশ্নগুলি সলভ করে দিব আমাদের পাবলিক গ্রুপে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমরা চাইলে জয়েন করতে পারো। আসো দেখি এখন কি ঘটনা ঘটছে। আচ্ছা দেখি, তাহলে তোমাদের মাথা কতটুকু খুলছে একটু দেখি তো। তোমাদের মাথা কতটুকু খুলছে একটু দেখি। এই আবারও সেই 3 চিত্র। আর আমি জিজ্ঞেস করছি তোমাদের যে কোন ক্ষেত্রে প্রাথমিক বেগ ঋণাত্মক। এখন তো পারবা তোমরা, দেখো এখন পারবা নি? এই তো দেখো, এখন যদি না পারছো পুলিশে দিয়ে দিব। বলতে পারো আমাকে? এটা কি বলতে পারো? বলতে পারো নি? দেখো তো কোনটা ঋণাত্মক। আমি কি বলছিলাম তোমাদের? গ্রাফ তোমার সাথে কথা বলবে, গ্রাফ তোমার সাথে কথা বলবে আমি বলছিলাম। দেখো কথা বলে নাকি? শাবাশ, হ্যাঁ, উৎস উষা রয় প্রথম আনসার দিছে, থ্যাংক ইউ। আর কে
বি বি সোহান প্রথম আনসার দিস, দ্বিতীয় আনসার দিছে। হ্যাঁ, তাহলে সবাই তো বুঝছো নাকি? না আমার তো বুঝানোর তো মনে হয় কোনো প্রয়োজন নাই আর, আসেনি? এই যে স্লব কি শিখাইছিলাম, নূর স্যার শিখাইছিল, এইভাবে একবার গুতা মারা যায়, আবার এমনে গুতা মারা যায়। যদি এইভাবে গুতা মারি তাহলে স্লবটা ঋণাত্মক, আর এইভাবে গুতা মারলে স্লবটা কি ধনাত্মক। যেহেতু এস বনামটি তাহলে স্লবটাই বেগ, যেহেতু এস বনামটি তাহলে স্লবটাই কি বেগ। তাহলে স্লবটা যদি বেগ হয় তাহলে কি আর কি বুঝাইতে হবে? তাহলে এটার স্লবটা কি বলতো? এটার স্লবটা ধনাত্মক, তাহলে বেগ ধনাত্মক বললে এটা, বেগ ঋণাত্মক বললে এটা, শেষ কিচ্ছা কাহিনী, আর কোনো কথা বলুম না। ঠিক আছে, এখন তুমি তোমার বাসায় কেউ থাকলে তারে পড়ায় নিতে পারো। এখন তুমি তোমার বাসায় কেউ থাকলে তারে পড়ায় নিতে পারবা। ঠিক আছে, ওকে ডান। আসো চলো এখন আবার কি বেগ বনাম সময় লেখচিত্রতে যাই। বেগ বনাম সময় লেখচিত্রতে যাইতে চাই, বেগ বনাম সময় লেখচিত্রতে যাইতে চাই। অনেক কথা বলা যায়, ওই একই কথা, আগের মতো কথাই। বেগ সময় লেখচিত্রের মধ্যে যদি ঢালি হচ্ছে ত্বরণ, ঢালি, তাহলে কোন একটা পয়েন্টের কথা যদি বলি, ভালো করে বুঝো, এই একটা পার্টিকুলার পয়েন্টের কথা যদি বলি, সেই পয়েন্টে যদি কি বের করতে চাও, ত্বরণ বের করতে চাও, তাহলে সেটার কি হয় বলো তো? ডিভি বাই ডিটি, সেই বিন্দুর টেন থিটা বাইর করবা, তাইলেই ত্বরণ বের হয়ে যাবে। তাহলে যদি কি হয়, একই কথা, যদি কি হয় ভি বনাম টি গ্রাফ হয়, সেই গ্রাফের মধ্যে স্পর্শক আঁকবা, সেই স্পর্শকটা যদি ধনাত্মক 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে স্লপটা কি হবে বলতো? পজিটিভ হবে। আর যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে স্লপটা কি হবে? নেগেটিভ হবে। আর যদি তাৎক্ষণিক বেগ বাইর করতে বলে তাহলে ওই বিন্দুতে যদি সরল রেখা হয় টেন থিটা বাইর করে দিবা, আর যদি সরল রেখা না হয় তাহলে কি করো বলতো? ওই বিন্দুর স্পর্শক টেনজেন্ট অঙ্কন করবা, টেনজেন্ট অঙ্কন করার পরে সেটার কি বাইর করো বলতো? সেটা টেন থিটা বাইর করে নেবা, কিচ্ছা কাহিনী খতম। একই রকম ভাবে খেয়াল করে দেখো, যদি গড় ত্বরণ বাইর করতে বলে, এই যে দেখো তাৎক্ষণিক ত্বরণ বলে, এই যে ইনস্ট্যান্ট, এটা ইনস্ট্যান্ট বের করছি, ইনস্ট্যান্ট বের করছি। আর যদি এভারেজ বের করতে বলে, এভারেজ বের করতে বলে ওই দুইটা বিন্দুর বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ দিবা, ভি এ তে ভিবি বাই করবা, ডেল টি দিয়ে ভাগ দিবা। তাৎক্ষণিক বললে ডিরেক্ট ঢাল বাইর করে লিবা, তাৎক্ষণিক বললে ডিরেক্ট ঢাল বাইর করে লিবা। আর যদি কি বলে বলতো? কোন একটা নির্দিষ্ট বিন্দুর কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে কি করো বলতো? গড় বেগ বাইর করে লিবা। আসো দেখি, এই যে একটু আগে আমরা বুঝাইছি, এটা আর বলার দরকার নেই আমার। আসো, বেগ সময় লেখচিত্রের মধ্যে দেখো, যদি সমতরণে চলে, সমতরণে চললে গ্রাফটা এরকম হবে। আমরা বলছিলাম লাস্টের ক্লাসের শেষে আমার যতগুলি গ্রাফ দরকার হবে সবগুলি গ্রাফকে আমি একটা স্লাইডে উপস্থাপন করতে চাবো, অথবা আমি নিজে আইকে দিব একটা স্লাইডের মধ্যে। ঠিক আছে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ কি গ্রাফ লাগবেই আমাদের পরীক্ষায়, গ্রাফ লাগবেই। আসো তাহলে সমবেগে চললে, এই যে একটু আগে যে গ্রাফটা দেখাইছি, তাহলে এটা হচ্ছে কি সমতরণে চলতেছে, ভি বনাম টি গ্রাফের মধ্যে এরকম যদি মূল বিন্দুগামী সরল রেখা হয় তাহলে সমতরণে চলবে। কেন হইছে ব্যাখ্যা দিব, কোনো সমস্যা নাই, একটু পরে আসো। যদি কি হয় বলতো? সমবেগে চলে, ভি বনাম টি গ্রাফটার মধ্যে যদি সমবেগে চলে তাহলে এরকম ভাবে হবে, গ্রাফটা হবে a0 হবে, ব্যাখ্যা দিব, চিন্তা নাই। আসো, তারপরে মন্দনে হইলে নিচে নামবে, তাহলে তিনটা গ্রাফ একটু মনে রাখতে হবে, তিনটা গ্রাফ একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে কি বলতো? সম তিনটা গ্রাফ, ত্বরণের জন্য তিনটা গ্রাফ, এ বনাম ভি বনাম টি এর জন্য তিনটা গ্রাফ। একটা হচ্ছে যদি কি হয় বলতো? সমতরণে চলে তাহলে এইটা, তারপরে যদি কি সমবেগে চলে তাহলে এইটা, সমমন্দনে চলে এইটা। ঠিক আছে, অসমতরণ অসমমন্দনও চলতে পারে, কোনো সমস্যা নেই, সেগুলোর ব্যাখ্যা আমরা দিচ্ছি। আসো, আচ্ছা আসো, এই যে আসো, আবার চলে আইছে উদাহরণ, আবার উদাহরণ চলে আইছে। এই উদাহরণ থেকে কিছু প্রশ্নের উত্তর চাই আমি তোমাদের কাছে। এই প্রশ্ন থেকে, এই উদাহরণ থেকে তোমাদের কাছে আমি কিছু প্রশ্নের উত্তর চাই। আচ্ছা আসো, তাহলে আসো এই প্রশ্নটার মধ্যে আসো, এটা ভি বনাম টি লেখো, প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আমাকে করছে সেটা হচ্ছে যে সময়ে বেগ, আচ্ছা প্রথম প্রশ্নটা বলছে ত্বরণ সর্বোচ্চ ছিল তা নির্ণয় করো। বলো তো, ত্বরণ বাই করতে পারবা গ্রাফ থেকে? ত্বরণ বাই করতে পারবা গ্রাফ থেকে? বলো তো। আমি বিন্দুগুলির নাম দেই, এটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। প্রথম যে প্রশ্ন করছে ত্বরণ সর্বোচ্চ কই ছিল তা নির্ণয় করো, বলো কিভাবে করবা? কিভাবে করবা তুমি বলো আমাকে। তাহলে করবা কি? তোমার কাহিনী থাকবে কি? তুমি চিন্তা করবা, স্যার ত্বরণ চাইছে, তো ত্বরণ চাইছে মানে ত্বরণ তো ছোটকাল থেকেই শিখছি, ভি মাইনাস ইউ বাই কত টি, ডেল ভি বাই কত বলো তো? ডেল টি। তাহলে তুমি কি করবা বলো তো? ও থেকে, ও হচ্ছে আদি বিন্দু, এ হচ্ছে শেষ বিন্দু, তাইলে ত্বরণ ওই অংশের যদি ত্বরণ বাইর করতে চাও তাহলে কি হবে? ভি এ মাইনাস ভিও বাই কত বলো তো? টি এ মাইনাস টিও, এরকম করবা।
এরকম করে এখানে মান বসাইবা, মান বসানোর পরে একই রকম ওই অংশ করবা, এ বি অংশ করবা, বিডি অংশ করবা, বিসি অংশ করবা, এরকম করতে করতে তোমার সময় অংশ চলে যাবে। এটা কিন্তু একটা ইউনিভার্সিটির কোশ্চেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি মনে হয়। ঠিক আছে, তাহলে এটা কি মানে তোমার এত সময় দিবে বলো তো আমারে, কে কে আসো? এটা কি তোমার এত সময় দিবে যে যেহেতু এত বড় একটা অঙ্ক দিছে, এটা কিন্তু রিটেনের একটা অঙ্ক, যে সব বিন্দুর ত্বরণ বাইর করে আমার বলতে হবে কি সর্বোচ্চ ত্বরণ কই আছে। এটা কি আমার পক্ষে সম্ভব নাকি দেখো তো, সেটা কি আমার পক্ষে? তোমরা কি আমাকে এরকম করে টেকনিক বলতে পারো? আমি এখানে 1 সেকেন্ডে উত্তর দিব, আমি এই প্রশ্নটা 1 সেকেন্ডে উত্তর দিব। কেউ কি বলতে পারো আমাকে 1 সেকেন্ডে এটার অ্যান্সারটা কি হবে? কোন বিন্দুটা কোন অংশটার মধ্যে ত্বরণ সবচেয়ে বেশি হবে বলতে পারো? কোন অংশটার মধ্যে ত্বরণ সবচেয়ে বেশি হবে বলতে পারো? 1 সেকেন্ডে। একজন বলছে 32 সেকেন্ডে, 32 সেকেন্ডে, 30 থেকে 32 সেকেন্ডে। 32 সেকেন্ডে তো বেগই নাই রে, এই যে বেগ তো জিরো, ত্বরণ সর্বোচ্চ এখানে। 1 সেকেন্ডে উত্তর দিবা, 1 সেকেন্ডে উত্তর দিবা, এফ বিন্দুতে, এফ বিন্দুতে। আচ্ছা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু ত্বরণ কিন্তু কোনো বিন্দুতে হবে না, ত্বরণ একটা অংশের মধ্যে হবে। সবচেয়ে সহজ প্রসেস আমি বলছিলাম, আমিনুর স্যার 1 সেকেন্ডে উত্তর দিব। দেখো আমি কি দেখবো, এটা হচ্ছে ভি বনাম টি লেখো, ভি বনাম টি লেখো, ঢালটা কি? ঢাল মানে টেন থিটা, টেন থিটা মানে কি? টেন থিটা মানেই হচ্ছে ত্বরণ। যেহেতু ত্বরণ সর্বোচ্চ চাইছে, তাহলে আমি দেখবো কোথায় ঢাল সর্বোচ্চ, আর যেখানে ঢাল সর্বোচ্চ হবে সেখানে থিটাও সর্বোচ্চ হইতে হবে। মানে থিটা যদি কি হয় পজিটিভের মধ্যে সর্বোচ্চ, মানে 90 ডিগ্রি থেকে ছোটর মধ্যে যদি সর্বোচ্চ হয়, সেই বিন্দুতেই ঢাল কি হবে সবচেয়ে বেশি হবে, সেই বিন্দুতেই কি হবে ত্বরণ বেশি হবে। তাহলে 1 সেকেন্ডের ট্রিক দেখো, এই থিটার তুলনায় এই থিটা, এটা তো ঋণাত্মক থিটা মন্দন, ঠিক আছে, কিন্তু মন্দন চাইনি, চাইছে ত্বরণ। তাহলে এইটা আর এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, ঠিক আছে। তাহলে এইটা, তারপরে এইটা আর এইটা, এই তিনটা জায়গার মধ্যে কি হয়েছে বলতো? ত্বরণ হয়েছে। এই জায়গায় ত্বরণ হয়েছে, এই জায়গায় ত্বরণ হয়েছে, এই জায়গাও কি হয়েছে বলতো? ত্বরণ হয়েছে। এইখানে আর ওইখানে মন্দন হয়েছে, আগে বাদ দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে এই ত্বরণগুলির মধ্যে খেয়াল করে দেখো, স্পষ্ট বোঝা যাইতেছে এইখানে সবচেয়ে বড় কোণ, থিটার মান 90 এর কাছাকাছি, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে ম্যাক্সিমাম অংশ। তার মানে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে ত্বরণ কি হয়েছে? ম্যাক্সিমাম হয়েছে। দেখছো, কে বুঝছো নাকি বলো? বলছিলাম না 1 সেকেন্ডের উত্তর হবে। দেখছো, তাহলে আমরা কি বলছিলাম? ঢালের কি ব্যবহার আছে না নাই বলো? ঢালের কি ব্যবহার আছে না নাই বলো? একই রকম ভাবে খেয়াল করে দেখো, নিচের চিত্র থেকে যে সময়ের মাঝখানে কি হয়েছিল বলতো? আরেকটা চাইছিলাম তোমাদের, যে সময়ে বেগ কমানো হয়েছিল তাও নির্ণয় করতে বলছে। যে সময়ে বেগ কমানো হয়েছিল মানে মন্দন হয়েছে কই আর কি, এটা ইনডাইরেক্টলি বলছে মন্দন হয়েছে কই। তাহলে যেখানে থিটার মান নেগেটিভ ছিল এই অংশের মধ্যে, আর এই অংশের মধ্যে নেগেটিভ ছিল, তাহলে এই অংশের মধ্যে কি হয়েছে বলতো? মন্দন হয়েছে। তাহলে এই জিনিসগুলি তোমরা আসলে জান, আশা করি। মজার একটা জিনিস ছিল অবস্থান সময় লেখচিত্র। আচ্ছা আসো আরো একটা মজার জিনিস পড়াই। আমার জীবনের সবচেয়ে মজার কোশ্চেন এটা। আমাকে কেউ বলতে পারো তোমরা যে এই লেখটার মধ্যে কোন বিন্দুতে বেগ সর্বোচ্চ হবে? বলো বলো, কে ওরকম আসো, কোন পাপি আসো বলতে পারবা? এই বিন্দুর মধ্যে, এই লেখটার মধ্যে কোন বিন্দুতে বেগ সর্বোচ্চ হবে বলো? বলো কে কে আসো, সকলের উত্তর চাই। অনেক শিক্ষার্থী আসো যারা এখান থেকে বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে, জগন্নাথে প্লেস করবা, সেহেতু তোমাদের উদ্দেশ্যেই বলতে চাই, তোমরা আমাকে বলো এই প্রশ্নটা আসবে কোন এক জায়গায়। আমি বলে দিলাম যদি না আসে তাহলে আমার হাতের কবজি কেটে লয়ে যাইস। যদি এই প্রশ্ন পরীক্ষায় না আসে তাহলে আমার হাতের কবজি কেটে লয়ে যাইস, এটা আসবে পরীক্ষায়, বলে দিলাম। যা, রাতুল বলছে ডি বিন্দুতে। কেন ডি বিন্দুতে? এটা হচ্ছে অবস্থান সময় লেখো, তাহলে যে বিন্দুতে ঢাল সর্বোচ্চ হবে। তাহলে আমি দেখতেছি কি বলতো, এ বিন্দুর মধ্যেই ঢাল সর্বোচ্চ 90 ডিগ্রি, এইখানে 90 ডিগ্রি থেকে কম, এইখানে 90 ডিগ্রি থেকে আরো কম, এইখানে 90 ডিগ্রি থেকে আরো কম। আমার তো মনে হয় এ বিন্দুতে। কে কে আসো এ বিন্দুতে? হাত উঠাও। কে কে আসো এ বিন্দুতে? হাত উঠাও। 26। যারা যারা এ বিন্দুতে আসো তাদের জন্য একটা মাইক দৌড়, তারা পাইছো লাড়ু।
লাড্ডু গুড্ডু, তারা পাইছো লাড্ডু গুড্ডু, তারা কিচ্ছু পারো নাই। কারণ হচ্ছে এই তো এটাই হচ্ছে টেকনিক, এই যে তোমাদের মাইন্ড গেম। এটা অ্যাডমিশনটা নাথিং বাট এর মাইন্ড গেম, একটা জাস্ট মাইন্ড গেম। মাইন্ড গেমটা কি দেখো, আমি তোমাদের সাথে কি খেলা করছি দেখো। তাহলে আমি তোমাদের এতদিন পড়াইছি, এস বনাম টি লেখো, সেটাকে এস বাই টি ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু বেগ শিখাইছি এতদিন, মনে আছে নি? মনে আছে? ঠিক আছে, কিন্তু আমি কি করছি পরীক্ষার মধ্যে এস বনাম টি না দিয়ে আমি কি দিয়ে দিছি দেখছো নি? টি বনাম এস। তাইলে এইটার ডাল হচ্ছে কি বলতো? এস বাই টি। কিন্তু এইটার ডাল কি আর এস বাই টি হবে বলতো একটু? এইটার ডাল হবে কি বলতো? টি বাই এস। কারণ কি ওয়াই অক্ষ বরাবর কারে বসাইছি? টি রে বসাইছি। তাইলে টি রে বসাইলে ঘটনা কি দাঁড়াইতেছে একটু খেয়াল করো। তাহলে টি বাই এস, টি বাই এস মানে হচ্ছে এটারে 1 বাই এস বাই টি 1 বাই ভি লিখতে পারি। তার মানে এই জায়গার ঢালটা হচ্ছে উল্টা বেগের ব্যস্তানুপাতিক। তার মানে এখানে যেই বিন্দুতে ঢাল সর্বোচ্চ হবে সেই বিন্দুর বেগ সর্বনিম্ন হবে, আর যেই বিন্দুতে ঢাল সর্বনিম্ন হবে সেই বিন্দুতে বেগ কি হবে বলতো? সর্বোচ্চ হবে। তাহলে খেয়াল করে দেখো বাচ্চারা, তাহলে এই বিন্দুতে ঢাল সর্বোচ্চ, তাহলে এখানে থিটা ম্যাক্সিমাম, ফলে কি হবে বলতো? বেগ হবে মিনিমাম। আর এই বিন্দুতে কি হবে বলতো? থিটা মিনিমাম, তাহলে এই বিন্দুতে বেগ হবে ম্যাক্সিমাম। তার মানে যেই বাচ্চা উত্তর দিছিল ডি বিন্দু, বুঝা দাও না বুঝা দাও সেই সঠিক। বুঝছো নাকি? দেখো বলো বলো, যারা যারা এ এ বলে লাফাইতেছিলা তারা কি বুঝছো নি কাহিনী? তারা কি কাহিনী বুঝেছ? একটু কমেন্টে জানাও, ভাল লাগছে নাকি? ভাল লাগছে কনসেপ্ট? এই কনসেপ্টের আরেকটা সহজ উত্তর আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমাদের স্লাইডে থাকবে না, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, চমৎকার একটা জিনিস আমরা বলছি, ওই যে বলছিলাম তা আবারও বললাম। ঠিক আছে, কোন ইউনিভার্সিটিতে যদি এই অঙ্ক না পাও আমার আইসা কবজি লয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা আরেকটা কাহিনী করব। কই গেল? এটাকে আমরা আরেকটা কাহিনী করতে পারি। কি কাহিনী করতে পারি? যেহেতু এখানে টি বনাম এস দিছে, তাহলে এটাকে যদি আমি আমার মতো করে চিন্তা করি, সেটা হচ্ছিল আমি আমার মতো করে চিন্তা করলে আমি এটাকে আমি এস বনাম টি তে প্রকাশ করতে চাই। এস বনাম টি তে যদি প্রকাশ করতে চাই তাহলে তুমি কি করবে? এটার একটা মিরর ইমেজ নিবা, এখানে একটা মিরর দিলে এটা কি করবে? উল্টে যাবে। এটা একটা কি করে বলতো? উল্টায় যাবে। উল্টায় গেলেই কি হয়ে যাবে বলতো? আমাদের এস বনাম টি এর গ্রাফটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এস বনাম টি এর গ্রাফটা এটা কি এই যে উল্টাটা হবে। তাহলে একটু চিন্তা করে দেখো, তাহলে এখানে এই যে এ বিন্দুতে বেগটা প্রায় 0, থিটার মান 0, আর এই বিন্দুতে থিটার মান কি হবে বলতো? ম্যাক্সিমাম ডি বিন্দুতে। তাহলে ডি বিন্দুতে থিটা ম্যাক্সিমাম মানে এস বনাম টি এর জন্য কি হবে বলতো? ভিও ম্যাক্সিমাম হবে। ডান? এতদিন কি শিখছো বাচ্চারা আমি জানি না, কিন্তু তোমরা যদি আমার ক্লাসটা শেষ করতে পারো, আমি তো আসলে এতক্ষণ ক্লাস নিয়েও ভাবি নাই, মনে করছি এতক্ষণে ক্লাস শেষ হয়ে যাবে। তোমরা যদি আমার মনে হয় না পর্ব 1 শেষ করতে পারবো, যদি পর্ব 1 শেষ করতে না পারি তাহলে হয়তো পর্ব 2 এর কনসেপ্টে পর্ব 1 নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমটুক নেই ক্লাস, আর একটু বাকি আছে, তোমরা একটু থাকো আমার সাথে। ঠিক আছে, অনেক কিছু শিখবা। আমরা তো বললাম যে ক্লাস তো আমি আসলে গ্রাফের ক্লাস যদি আমি নেই, কমপক্ষে 10টা ক্লাস নিলে গ্রাফ শেষ হবে, কিন্তু এত ক্লাস তো আর তোমাদের নেওয়া সম্ভব না। আমি মোটামুটি চেষ্টা করছি 3টা লেকচারের মধ্যে গ্রাফকে তোমাদের গুছাই দিব, এবং কি কি পড়তে হবে ক্লাস শেষে একটা সাজেশনও দিব অ্যাডমিশনের জন্য এবং বোর্ড এক্সামের জন্য। এই 2টা এক্সামের জন্য কি পড়তে হবে সেটারও একটা সাজেশন আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আসুক, তাহলে চলো, তাহলে এটা তো আমরা শিখলাম। আচ্ছা, লেখের ক্ষেত্রফল, আল্লাহ তুমি ইমাজিনও করতে পারবে না লেখের ক্ষেত্রফলটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। লেখের ক্ষেত্রফল ছাড়া তোমরা পরীক্ষা দিতেই পারবে না। কি অ্যাডমিশনের জন্য এই ট্রিকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা অনেক স্বল্প সময়ে অনেক বড় বড় উত্তর নির্ণয় করে লইতে পারি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের গুরুত্বটা কি? ক্ষেত্রফল আর ঢাল হচ্ছে একজন আরেকজনের বিপরীত, অর্থাৎ কি ঢালের ক্ষেত্রে হইলো গুণ, ঢালের ক্ষেত্রে হচ্ছে ভাগ, ওয়াই কে এক্স দ্বারা ভাগ, এটা হচ্ছে ঢাল। আর ক্ষেত্রফলটা হচ্ছে ওয়াই কে এক্স দ্বারা গুণ। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ এক্স ওয়াই, আর ঢাল হচ্ছে ওয়াই বাই এক্স, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, তাহলে এই তাৎপর্যটা কি? এর তাৎপর্যটা হচ্ছে আমি বলছি তো, এর তাৎপর্য বোঝার জন্য এককগুলি বুঝতে হবে। এককগুলি মানে আমরা কয়েকটা নিনজা টেকনিক দেখে লই। যেমন আমি যদি বেগ বনাম সময়ের গ্রাফের কথা চিন্তা করি, দেখো বাচ্চারা, আমি যদি বেগ বনাম সময়ের গ্রাফের কথা চিন্তা করি, তাহলে বেগ বনাম সময় মানে তুমি কি বুঝবা? এই অক্ষ বরাবর ভি দিবা, এই অক্ষ বরাবর টি দিবা, তাই তো?
ওই অক্ষ বরাবর ভি দিবা, ওই অক্ষ বরাবর কি দিবা বলো তো, টি দিবা। তাহলে এখানে ভি দিলে যদি টি দাও, তাহলে নিনজা টেকনিকটা কি? নিনজা টেকনিক হচ্ছে ওয়াই অক্ষের যে রাশি আছে তার একক আর এক্স অক্ষের রাশির একক গুণ করো। তাহলে ওয়াই অক্ষে আছে কে বলতো, মিটার পার সেকেন্ড, আর এক্স অক্ষে আছে কে বলতো, সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডে সেকেন্ড দিয়ে গুণ করলে কি পাবা বলতো, মিটার পাবা। তার মানে কি বুঝলা বলতো, তার মানে যদি অবস্থান বনাম সময় ভি বনাম টি গ্রাফ হয়, তাহলে সেই গ্রাফের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে কি বলতো, দূরত্ব বা সরণ। বুঝতে পারছো নাকি? কথা কি ক্লিয়ার হইছে? তাহলে এইভাবে ক্ষেত্রফল নির্ণয়ের উদ্দেশ্যটা কি? কিছু ক্ষেত্রফল আমার মুখস্থ থাকতে হবে যে কি বনাম কি গ্রাফের মধ্যে ক্ষেত্রফল কি। তাইলে আমার কি ডিরেক্টলি কোনো গ্রাফ দেওয়া থাকলে ডিরেক্টলি ক্ষেত্রফল বাইর করলে সেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অনেক কঠিন অঙ্কে তোমরা দেখছো ছোটকালে। তাহলে এই যে এরকম অঙ্ক টাইপের মধ্যে এই অক্ষ বরাবর ভি, এই অক্ষ বরাবর টি এর মধ্যে আমরা অনেক বড় করে অঙ্কটা করছি। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বাইর করছি S1, এখান থেকে S2, এখান থেকে S3, সবগুলি বের করছি। বের করার পরে কি করছি, সব যোগ করে মোট দূরত্ব বাইর করছি। কিন্তু যদি আমি জানতাম যে এই গ্রাফের ক্ষেত্রফলই হচ্ছে তার কি অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমার কি গাদার কাটনি করার দরকার ছিল? আমার কিচ্ছু করার দরকার ছিল না। আমি জাস্ট কি করতাম, এটাকে একটা ট্রাপিজিয়াম তুলনা করতাম। সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই হচ্ছে দূরত্ব, সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এই যে এইটার আর এইটা হচ্ছে সমান্তরাল বাহু ও এ বি সি যদি চিন্তা করতাম, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কি হয় বলতো, এ বি প্লাস ও সি গুণন তাদের লম্ব দূরত্ব। এটাকে এইচ দিয়ে লিখলাম, শেষ। ক্ষেত্রফল হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, তাই না? জানো তো তোমরা ইনশাল্লাহ? এটা তো জানো বাচ্চারা, একটু কমেন্টে জানাইতে হবে। আমরা তো যেহেতু তোমাদের সাথে লাইভে ক্লাস নিতে পারতেছি না, লাইভে বলতে হচ্ছে সরাসরি সামনাসামনি ক্লাস নিতে পারতেছি না, সেহেতু তোমরা যদি দুই একটা কমেন্ট না করো তাহলে তো আমি বুঝতে পারবো না আসলে তুমি ক্লাস বুঝতেছো। চমৎকার একটা ক্লাস হচ্ছিল, আশা করি তোমরা আমার কথা বুঝতে পারতেছো। তাহলে চলো একটু আমি সামনের দিকে আগাই। একই রকম ভাবে তুমি যদি মনে করো যে না, ভরবেগ বনাম বেগের গ্রাফ, ভরবেগ বনাম বেগের গ্রাফ, কেউ কি আমাকে কমেন্টে জানাইতে পারো ভরবেগ বনাম বেগের গ্রাফের মধ্যে কি বুঝাবে, ক্ষেত্রফল কি হবে? একটু কমেন্টে জানাও তো, ভরবেগ বনাম বেগের গ্রাফের ক্ষেত্রফল কি হবে একটু জানাও। ভরবেগ বনাম বেগের গ্রাফের ক্ষেত্রফল কি হবে বলো। ক্ষেত্রফল কি হবে বলতে পারো? অবশ্যই বলতে পারো তোমরা। ভরবেগ বনাম বেগের গ্রাফের ক্ষেত্রফল কি? হ্যাঁ আচ্ছা, দেখি আমি পারি নাকি। তাহলে ভরবেগ কি হয় বলতো, পি গুণন কত বলতো, ভি। তার মানে পি হচ্ছে মিটার পার সেকেন্ড, আর ভি হচ্ছে কি বলতো, পি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর ভি মানে হচ্ছে কি বলতো, মিটার পার সেকেন্ড। তাহলে এটার এইভাবে লেখা যায় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণন মিটার। তার মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নিউটন গুণন মিটার, নিউটন মিটার মানে জুল। কিছু বুঝলানি? তার মানে যদি তুমি ভরবেগ বনাম বেগের গ্রাফ নাও, সেটার ক্ষেত্রফল বাইর করলে কি হয়ে যাবে বলো তো, কাজ পাওয়া যাবে। সেটা কাজ হইতে পারে, শক্তি হইতে পারে। সাব্বাস। একই রকম ভাবে আমি যদি বলি চাপ বনাম আয়তনের গ্রাফের ক্ষেত্রফল কি বাইর করবা, তাহলে একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে কি বলতো, আয়তন। তাহলে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আর আয়তনের একক কি বলতো, আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে নিউটন পার মিটার স্কোয়ারে মিটার কিউব দিয়ে গুণ করলে নিউটন মিটার থাকে, সেটাও কি বলতো জুল, সেটাও কি বলতো কাজ। আশা করি বুঝেছো। তাহলে এইভাবে ক্ষেত্রফলের মাধ্যমে, তাহলে এইভাবে ক্ষেত্রফলের মাধ্যমে তুমি ইচ্ছা করলে কি করতে পারো বলতো, অনেক কিছুই নির্ণয় করে ফেলতে পারো। ঠিক আছে, আমরা অঙ্ক দেখলে আরেকটু ভালো করে বুঝবো। বেগ বনাম সময় লেখচিত্র থেকে সরণ বের করতে চাই, এটার একটা ব্যাখ্যা দিছি আমরা, সময় থাকলে ব্যাখ্যাটা শিখাইলে মজা পাইতা তোমরা, যে ক্যালকুলাসের মাধ্যমে এটার একটা সুন্দর করে নির্ণয় করা যায়। কিভাবে কি নির্ণয় করা হয় বলতো, কেন ক্ষেত্রফল নির্ণয় করা হয়, আপাতত তোমাদের গাণিতিক ব্যাখ্যার দরকার নাই। তাহলে এখন যে প্রশ্নটা করলাম, সেই প্রশ্নটার অ্যান্সার কে কে দিতে পারো দেখো তো। ত্বরণ সময় লেখচিত্র থেকে কিভাবে বেগের পরিবর্তন নির্ণয় করা যায় বলো। ত্বরণ সময় লেখচিত্র থেকে বেগের পরিবর্তন নির্ণয় করতে চাই, এরকম কোন পাপি আছো পারবা? তাহলে আমার লেখটা হচ্ছে কি বলতো, ত্বরণ সময়, জার্কের লেখো।
জারকেল লেখো, আমি কোন এলাকার সেটা ফ্যাক্টর না, তুমি কই চান্স পাইবা সেটা হচ্ছে ফ্যাক্টর। তহিদা, তুমি কোথায় চান্স পাইবা এটা হচ্ছে ফ্যাক্টর। তুমি ঢাকায় চান্স পাইলে আমি ঢাকা এলাকার। আচ্ছা ঠিক আছে, যা বলছিলাম প্রিয় বাচ্চারা, সেটা হচ্ছে আমি যদি ত্বরণ সময় লেখচিত্র আঁকি, তাহলে সেখান থেকে আমি কি নির্ণয় করতে চাই বলো তো? নির্ণয় করতে চাই বেগের পরিবর্তন। পারবা তোমরা? অনেক সহজ জিনিস। ত্বরণ সময় লেখচিত্র, তাহলে ক্ষেত্রফল বাইর করো। ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বাইর করো। এরিয়া কি হয় বলো তো? ত্বরণ গুণন সময়। তাহলে ত্বরণ গুণন সময়, ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই কত বলো তো? সময় গুণন কত? সময়। সময় সময় কাইটা দিলা, ডেল ভি বাইর করলাম, মন থাকবে? তার ক্ষেত্রফল। তার মানে ত্বরণ সময় লেখচিত্র দিয়ে বলছে আমাকে ক্ষেত্রফল বাই করে এই বেগের পরিবর্তন কত হবে, এ বিন্দু থেকে বি বিন্দুর বেগের পরিবর্তন কত হবে। তাহলে ইনডাইরেক্টলি মেসেজ দিছে এ আর বি বিন্দুর মাঝখানে যতটুকু ক্ষেত্র আছে তার কি বাইর করে নাও বলো তো? ক্ষেত্রফল বাইর করে নাও। ক্ষেত্রফল বাইর করলেই তুমি সেটার কি বের করে নিতে পারবা বলো তো? বেগের পরিবর্তন বের করতে পারবা। একই রকম ভাবে দেখো, ত্বরণ সময় লেখার ক্ষেত্রফল বেগ নির্দেশ করে, অনেক কিছু কাহিনী আছে। আমরা একটু আমাদের মেইন কনসেপ্টে যাই। একটা বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে, এটা নিয়ে অনেক কিচ্ছা কাহিনী লেখা আছে। এটা নিয়ে একটি বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা যদি তুমি আমাকে দূরত্ব সময় অনেক কিছু বের করতে বলে, সেটা ছোটকালে এগুলি শিখছো, ও থেকে এ পর্যন্ত দূরত্ব সময় বেগ টেগ এগুলি বের করতে বললে এগুলি বের করতে পারবা আশা করি। আর যদি বের করতে না বলে, যা বের করতে বলবে তাই বের করতে পারবা, ঠিক আছে? তাহলে সেখান থেকে একটু বের করে নিও এগুলি তোমরা। আরেকটা যে বিষয় তোমাদেরকে আমরা আজকে প্রশ্ন করতে চাই, যে তোমাদের তো আমি ফিজিক্স পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের সিলেবাসের মধ্যে 3টা সাবজেক্ট আছে, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত। এর মধ্যে তোমার কাছে ভালো লাগে কোনটা? কোনটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বলো দেখি? আমরা একটু আমাদের মেইন কনসেপ্টে যাই। কোনটা তোমাদের কাছে বেশি ভালো লাগে বলো? আমাকে খুশি করার জন্য বলার দরকার নাই, তুমি তোমার মতো করে বলো। এই 3টা সাবজেক্টের অ্যাডমিশনে কিছু গুরুত্ব আছে। 3টা সাবজেক্টের অ্যাডমিশনে কিছু গুরুত্ব আছে, এটা তোমার জানতে হবে। তুমি ফিজিক্স যদি পারো আর কি, তাহলে পুরো পৃথিবীটাই তোমার। মানে আসলে ফিজিক্স থেকে কিন্তু সব সাবজেক্ট সৃষ্টি হয়েছে। তাহলে তুমি যদি ফিজিক্স সম্পর্কে ভালো জানতে পারো, তাহলে কিন্তু পুরা সিলেবাস সম্পর্কে তোমার জানা দরকার। যেমন আজকের ফিজিক্সে আমরা ক্যালকুলাস শিখেছি, তাহলে এরকম তোমার যদি ফিজিক্স জানতে হয়, তোমার ক্যালকুলাস জানতে হয়। ফিজিক্সের মধ্যে গ্রাফ শিখেছি, গ্রাফ মেইনলি ম্যাথমেটিক্সের কনসেপ্ট। তার মানে ফিজিক্স শিখলে তোমার দুনিয়াটাই তোমার হয়ে যাবে। আর তোমার কাছে কেমিস্ট্রিটা কি করবে জানো? কেমিস্ট্রিটা তোমার পাওয়ার বুস্টার হিসেবে কাজ করবে, র্যাঙ্কিং বুস্টার, ঠিক আছে? কেমিস্ট্রি অল্প পড়ে ভালো করা যায়, সেজন্য তোমরা যারা একদম টপ ক্লাস র্যাঙ্কিং এ থাকতে চাও, তারা কেমিস্ট্রিটা একটু ভালো করে পড়বা। ফিজিক্স পড়তেই হবে, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন ফিজিক্স ভালো করেই পড়তে হবে। সেজন্য দেখছো কেমিস্ট্রির ম্যাথ কিন্তু মধ্যে লাগে না, মেডিকেলের পরীক্ষায় লাগে না, কিন্তু ফিজিক্সের টুকটাক ম্যাথ কিন্তু লাগেই। এটা একটু মাথায় রাখবা তোমরা। আচ্ছা, আর হচ্ছে গণিত হচ্ছে যারা একদম টপ র্যাঙ্কিং এ থাকতে চাও, ঠিক আছে? র্যাঙ্কিং বুস্টার আর টপ র্যাঙ্কিং এর মধ্যে পার্থক্য আছে। তুমি মনে করলা 50তম ওইটা, কিন্তু রসায়ন ভালো করে পড়লে তুমি ফার্স্ট হয়ে যেতে পারো। আর যারা ম্যাথ ভালো পারবে তারা টপ র্যাঙ্কিং এ থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সেজন্য 3 সাবজেক্টের কোনোটারই কিন্তু কোনো গুরুত্ব কম নাই। সেজন্য তোমরা যারা মনে করো যে না শুধু ফিজিক্সে ভালোবাসলে হবে, শুধু কেমিস্ট্রিরে ভালোবাসলে হবে, শুধু ম্যাথরে ভালোবাসলে হবে, বিষয়টা কিন্তু তা না। সবাইরই ভালোবাসতে হবে, এক একজনের এক একটা কাজ। আচ্ছা চলো আমরা এখন মেইন কথায় চলে আসি। আবার চমৎকার উদাহরণ। এই উদাহরণ তো আজকে শেষ করতে পারবো না, আজকে শুরু করব। একটু কমেন্টে জানাও তো। প্রায় 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, তোমরা কি ক্লাস করবা? ক্লাস করলে আমি শুরু করবো, আমার সমস্যা নাই। এটাই বাড়ি আমার, এটাই ঘর। বলো তোমরা প্রশ্ন করলে, তোমরা বললে আমি উত্তর দিতে পারবো, অথবা নাকি আগামী ক্লাসের জন্য রেখে দিব। ভালো করে শিখবা, আগামী ক্লাসে ভালো করে শিখবা। কোনটা বলো? নামাজ আছে, থ্যাংক ইউ। আমি সেটাই মনে করতেছিলাম, নামাজ আছে। আজকে ছেড়ে দিলাম তোমাদের, অনেক কিছু রেডি করছিলাম তোমাদের জন্য। এই যে দেখো, তোমাদের জন্য অনেক কিছু রেডি করছি, অনেক চমৎকার কনসেপ্ট বাকি রয়েছে। এই যে দেখো তোমরা, এই যে এই গ্রাফটা তোমরা কোথাও দেখছো নাকি? আমাকে একটু বলো তো।
অনেক কিছু রেডি করছিলাম, ঠিক আছে? এই যে ইসের জন্য এই যে এই গ্রাফটা তোমরা কোথাও দেখছো নাকি? এই গ্রাফটা শেষ করছো, বুঝছো নাকি? কোথাও শুনছো নাকি? তাহলে আমরা কিন্তু এই গ্রাফেরও চমৎকার ব্যাখ্যা শিখাবো তোমাদের। এই গ্রাফেরও একটা চমৎকার ব্যাখ্যা আছে, তাহলে এটা কিন্তু আসলে একটু সময় নিয়ে পড়াইলে তোমাদের জন্য ভালো হবে। আমি আসবো ইনশাল্লাহ, আমরা 3টা পর্ব তোমাদের কথা দিছি, 3টা পর্ব তোমাদের সাথে থাকবো। প্রথম পর্ব শেষ করতে পারিনি আমি আসলে। প্রথম পর্ব আমাদের অনেক মজাদার কিছু কথা ছিল, তোমাদের অনেক ট্রিক্স শিখানোর চিন্তা ভাবনা ছিল, ঠিক আছে? এগুলি আসলে শেষ করতে পারিনি আমি। অনেক কিছু আমরা তোমাদের জন্য অ্যারেঞ্জ করছিলাম। আমি বলছিলাম প্রায় 79টা স্লাইড নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? লাস্ট একটা কথা বলতে পারবো, একটা কথা বলতে চাই তোমাদেরকে, ঠিক আছে? কোনো কাজে বলা যাবে না আমি পারবো না, তোমরা সবাই জানো, ঠিক আছে? তারপরে আমি আরেকবার মনে করাই দিই, ঠিক আছে? কখনো বলবো না আমি পারবো না, ঠিক আছে? পারবো না এই যে অ্যাপোস্ট্রফ টিটা সরায় নিবা, তাইলেই পারবা। অ্যাপোস্ট্রফ টিটা সরায় নিলেই আশা করি তোমরা সবকিছু পারবা। বেয়ার গ্রিলস যদি পারে তুমি কেন পারবা না? ঠিক আছে? সে তো তুমি শুনছোই যে তার সব হাড্ডি গুড্ডি সব ভেঙে গেছিল, আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার, তারপরেও সে অনেক ভালো কিছু করছে। যাক, এটা নিয়ে এগুলি নিয়ে অনেক কথা বলবো তোমাদের সাথে, এদেরকে নিয়েও কিছু কথা বলবো। আমার কিছু ওই যে আমরা লাস্টে কিছু বলছিলাম যে তোমাদের জন্য আমরা কিছু প্রশ্ন আনছিলাম, যে আমি গিফট দিব কিছু প্রশ্নের উত্তর পায়া, ঠিক আছে? সেগুলো নিয়েও আসলে কথা বলতে পারি নাই, ইনশাল্লাহ কথা বলবো তোমাদের সাথে। আমার পরিচয় বলতে তোমাদের সামনে আমি অনেক আসলে আমার নিজের পরিচয় ভাবে এনক্লোজ করে তোমাদের খুশি করতে চাই না। আমি একটা ভালো প্রাইভেট ভার্সিটি থেকে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকেই পাশ করেছি। অনেক দিন ধরে ফিজিক্স রিলেটেড ক্লাস নিয়ে থাকি এবং আমার নিজস্ব একটা কোচিং প্লাস ফিজিক্স পড়াই আমি। তোমরা ওই যে বললাম তো, আমাদের এখানে একটা পেজের লিঙ্ক গেছে, সেখানে ঢুকলে আমার সম্পর্কে যাবতীয় কথা জানতে পারবা। 9-10 ইন্টারমিডিয়েট আর অ্যাডমিশনের ফিজিক্স নিয়ে মোটামুটি আমি কাজ করি। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতেও লেকচারার হিসেবে যুক্ত আছি, যেহেতু টিচিং ভালো লাগে সেজন্য শিখাইতে ভালো লাগে। আর তোমাদের অ্যাসপেক্ট সিরিজের তোমাদের যে চেয়ারম্যান হোসেন আলী ভাই, ঠিক আছে, তার সাথে আমাদের সম্পর্ক বা আমার সম্পর্ক অনেক দিনের, ঠিক আছে? ওনার কাছেই বললাম যে ভাই এদের জন্য একটু গ্রাফ নিয়ে কিছু করতে চাই, গ্রাফ নিয়ে যেহেতু বাচ্চাদের অনেক সমস্যা, সেহেতু গ্রাফ নিয়ে কিছু করতে চাই। তুমি হোসেন ভাই আমাকে একটু সুযোগ দিল তোমাদের সাথে কথা বলার, এবং আমি যদি 3টা ক্লাস করতে পারো আমার, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবে। তাহলে সেই জন্যই আমরা আজকে ক্লাসটা শেষ করতে চাই তোমাদের সাথে। ইনশাল্লাহ আরেকদিন যুক্ত হব তোমাদের সাথে, ঈদের আগেই আরেকদিন যুক্ত হয়ে আমরা ঈদের আগের টপিক শেষ করব, মানে আমরা এই স্লাইডগুলি শেষ করব। ঈদের পরে একটা গ্রাফের চমৎকার ক্লাস নিব, যেখানে আমরা কি করবো বলতো, বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলি দেখবো যে কোত্থেকে আসছে, কেন আসছে, কার জন্য আসছে। সেই পর্যন্ত তোমাদের শুভেচ্ছা রইল, ভালো থেকো সবাই, এবং আমার পেজটা লাইক করবে এবং আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং এক্সপেক্ট গ্রুপের সাথেই থাকবে, তাদের সাথে বরাবরের মতোই তোমরা আছো যাদের সাথে। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম।